আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই ইরান এবং মধ্যপ্রাচ্যের যে সংঘাত আহ, পশ্চিমা দেশগুলোর সাথে, সেগুলির কোনোভাবে শেষ দেখা যাচ্ছে না, বরং প্রতিনিয়ত দিনকে দিন এর পরিধি অনেক বাড়ছে। বিশেষ করে আজকে আইআরজিসির, ইরানিয়ান যে রেভলিউশনারি কর্পস রয়েছে, তারা বলেছেন যে হামলার পরিমাণ আরো আরো বাড়বে। এবং ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক যারা এই দেশগুলিতে অবস্থান করছেন, তাদের সবাইকে নিরাপদে দেশে ফেরার জন্য তাগিদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবং তারাও কি ধরনের ভূমিকা রাখতে পারে ভবিষ্যতে, এ নিয়েও সংশয় রয়েছে যে তারাও কি হামলার পরিমাণ বাড়াবে কিনা। যতটুকু বোঝা যাচ্ছে যে আহ খুব সহসায় যুদ্ধটি শেষ হচ্ছে না, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবার সম্ভাবনাও কি দেখেন কিনা আমাদের আলোচকরা। কারণ হলো, অনেকগুলি দেশ ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। অনেক কিছু কিছু বড় বড় দেশ এখন পর্যন্ত আড়াল থেকেই যুদ্ধকে সহযোগিতা করে যাচ্ছে কোনো এক পক্ষকে, কোনো কোনো পক্ষকে। সেটির ব্যাপারে আমরা যতটুকু জানি, গতকালকেও কিন্তু ইরানের পক্ষ থেকে একটা ইঙ্গিত দিয়েছে যে রাশিয়া তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। তার মানে প্রকাশ্যে এখনো কোনো কিছু, সবকিছু না দেখা গেলেও আহ নেপথ্যে অনেক বড় বড় দেশ, শক্তিশালী দেশ, পরাশক্তিগুলো যুদ্ধের সাথে সম্পৃক্ত রয়েছে। কি হতে পারে সামনের সময়ে। এবং নতুন নেতা আহ নির্বাচিত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। এই নেতা আসার পর এখন ইরানের পক্ষ থেকে হামলার পরিমাণ বাড়ানো হয়েছে গত আজকের দিনে, যদি যদি দেখতে পাই আমরা। প্রিয় দর্শক, তিনজন সম্মানিত অতিথি রয়েছেন সবকিছু নিয়ে আমাদেরকে অবগত করবার জন্য। বর্তমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আছেন অধ্যাপক ফরাদ হোসেন, তিনি রাজনৈতিক, বিশেষ করে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন মেজর শাহিন, তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক। আছেন জনাব মাহিম রিয়াদ, তিনি বাংলাদেশ কোঅর্ডিনেটর, তিনি ফিলিস্তিন ওলামা পরিষদ। আমি শুরু করতে চাই, জনাব অধ্যাপক ফরাদ হোসেন, আপনাকে শুরু করতে চাই। আপনি একটু দয়া করে বলবেন যে আজকের শিলচর প্রতিনিয়ত তো চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে। আহ জয় পরাজয়ের হিসাব মনে হয় না যে এত তাড়াতাড়ি। জনাব রিয়াদ, আপনার ফোনটাকে ঠিক করতে হবে, আপনার ফোনটা এখনো পর্যন্ত ছবি কাত হয়ে আছে। জয় পরাজয়ের হিসাব এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে করার সুযোগ নাই মনে হচ্ছে। কারণ এখনো পর্যন্ত আনপ্রেডিক্টেবল সবকিছু। আপনি কিভাবে দেখছেন অন্ততপক্ষে, মানে ইরান কি হেরে যাওয়ার পথে আছে কিনা, নাকি আসলে তারা এখনো পর্যন্ত তাদের শির দ্বারা দাঁড়িয়ে স্ট্রং করে তারা এখনো পর্যন্ত মোকাবেলা করে যাচ্ছে, কি মনে করেন? একটু বলবেন দয়া করে। ধন্যবাদ সাগর ভাই। খুবই গুরুত্বপূর্ণ সময়ে ডাকলেন আপনার সাথে। আমি একটি বাংলা বাংলা কবিতা দুটি পংক্তি দিয়ে শুরু করি। হুম, অসত্যের কাছে কবু নাহি নত করে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। আমি হুম, এই দুটি পংক্তি ইরানের জনগণকে এবং ইরানের নেতৃবৃন্দকে উৎসর্গ করলাম। আমি হুম, বিকেলের দিকে ইরানিয়ান এম্বাসিতে গিয়েছি, ঢাকায়, গুলশানে। হুম, সেখানে আমি আমার ক্ষোভটা জানিয়ে এসেছি এবং নতুন যে ধর্মীয় নেতা, তাকে আমি ওই বইয়ের মধ্যে কনগ্রেচুলেশন, অভিনন্দন জানিয়ে এসেছি। তো যে বিষয়টা হলো কি, হ্যাঁ, আইআরজিসি যেটা বলেছে যে আক্রমণের মাত্রা আরো বাড়বে ইসরায়েলের প্রতি এবং আমেরিকার প্রতি, এবং সেটা ইতিমধ্যেই দেখা গিয়েছে। এতদিন যেই আপনার মিসাইল ব্যবহার করেছে, ইরান বোধহয় আজকে সকাল থেকে একটা নতুন মিসাইল ওপেন করেছে। এটা আমাদের একটু জানতে হবে। এই মিসাইলটার নাম হলো সালাম 4। এ যাবৎ যে মিসাইল গুলো ব্যবহার করা হয়েছে, বলা হয়ে থাকে যে ইরান এগুলো আজ থেকে 10-11 বছর আগেই প্রস্তুত করেছিল। কিন্তু সালাম 4টা আপনার বাকি মাথাটা মিসাইল গুলো। আপনার মাথাটা একটু দেখা যাচ্ছে, একটু আপনার ফোনটাকে আরেকটু কি টিল্ট করবেন কিনা? আপনার ফোনটাকে টিল্ট করুন, আপনি আরামসে বসুন, আরেকটু না, উপরের ঠিক দিকে আছে। দেন। জি। হুম। তো যেটা বলছিলাম যে সালাম 4 যে ইয়েটা, মিসাইল। মিসাইলটা, এটা আজকে মিসাইল ব্যবহার করেছে ইরান, সরাসরি তেল আবিবে আক্রমণ করেছে। এবং আমরা খবরটা সমর্থিত খবর না অসমর্থিত খবর ঠিক বলতে পারছি না। হুম, রিপোর্টটা এরকম ভাবে এসছে যে এই মিসাইল গুলো সরাসরি, বেশ কয়েকটা মিসাইল আপনার মিলিটারি হেডকোয়ার্টারে, অর্থাৎ ইসরায়েলি মিলিটারি হেডকোয়ার্টারে আপনার আঘাত করেছে, যার ফলে
আপনার করছে। এটা কি আজকে? হ্যাঁ, আজকে যার ফলে বলা হয়ে থাকে যে ইসরায়েলি কমান্ডার ইন চিফ কেউ বলে আহত হয়েছেন ঘোরতর ভাবে, কেউ বলে নিহত হয়েছেন, কিন্তু অনেক লোক হতাহত হয়েছে, এটা সত্যি। এবং তেল আবিবের বিভিন্ন হাসপাতালে অনেক আহত ব্যক্তিদেরকে নিয়ে ভর্তি করানো হয়েছে। এবং অসমর্থিত সমর্থিত খবর আমি আগেই বলে নিচ্ছি, কয়টা জানি না। এই মিসাইলের আঘাতে তেল আবিবে 107 জন ইসরায়েলি মারা গেছে এবং বহু সংখ্যক আহত হয়েছে। তো সুতরাং যেটা বলা হচ্ছে যে ইরান কি পারবে না বা ইরান কি পরাজিত হবে, এখন পর্যন্ত আমি পরাজয়ের কোনো লক্ষণ আমি দেখছি না ইরানিদের মধ্যে। আসলে এটা ভুল করেছে আপনার ডোনাল্ড ট্রাম্প, ইরানি জাতিকে আন্ডার এস্টিমেট করে ফেলেছে। ইসরায়েলের কিন্তু এটা জানা ছিল, তাই ইসরায়েল আমেরিকাকে নামিয়েছে। ইসরায়েল জানে যে ইরানি জাতি 5,000 বছর আগের সভ্য জাতি। সারা এদের লিখিত ইতিহাস আছে প্রায় 3,500 বছর আগের। ইরান ভূখণ্ডে কোনো বিদেশি এসে স্থায়ী হতে পারেনি, ঢুকতেই পারেনি। শুধু আলেকজান্ডার দ্য গ্রেট অল্প সময়ের জন্য, গ্রেট আমি বলবো না আলেকজান্ডার, কারণ উনি পার্সিপলিস ডিস্ট্রয় করেছিলেন, সবচেয়ে বড় লাইব্রেরি এবং জাদুঘর ইরানের, সেই সময় উনি ডিস্ট্রয় করেছিলেন। তাকে আমি আর গ্রেট বলছি না। তিনি এসে কিছুদিন এটা কন্ট্রোলে রাখছিলেন, কিন্তু ফিরে যাওয়ার পরে ভারতে যখন এসে তীর খেলেন, আপনার বিয়াসের যুদ্ধে, টাকশিলা ইউনিভার্সিটি যেটা এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পড়েছে, ওই জায়গাটা বিয়াস নদীর তীরে, ওইখানে যুদ্ধক্ষেত্র ছিল। রাজা পুরুর সাথে যুদ্ধের সময় তিনি একটি তীরের আঘাত প্রাপ্ত হন আলেকজান্ডার, এবং ফিরে যাওয়ার সময় মিশরের আলেকজান্দ্রিয়াতে মারা যান। ওই জায়গাটার নাম আলেকজান্দ্রিয়া ছিল না, আলেকজান্ডার মারা গেছে পরে ওই জায়গাটার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। এটা একটা পোর্ট সিটি আপনার মিশরের। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেই জায়গাটা হলো এই যে পারস্য জাতির কোনোদিন মাথা নত করেনি, আর পারস্যের এক খণ্ড ভূমিও এখন পর্যন্ত কেউ দখলে নিতে পারেনি। এই ইতিহাসটা ডোনাল্ড ট্রাম্প পড়েনি, এবং ইসরায়েলিরা এই ইতিহাসটা জানে, কিন্তু সেটা ডিসক্লোজ করেনি, কারণ ইসরায়েলের সবচেয়ে ঘৃণিত এবং জঘন্যতম ব্যক্তিটা এখন ইসরায়েলের সরকার চালায়, বেনিয়ামিন নেতানিয়াহু। এবং আপনারা তো জানেন 2024 সালে তার বিরুদ্ধে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তার বিরুদ্ধে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, এবং তাকে কিন্তু ধরতে পারছে না, আমেরিকা ইনফ্লুয়েন্স করে। এবং আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু বহুবার চেষ্টা করেছে এবং তাকে ধরে নেওয়ার জন্য এবং বিচারের সম্মুখীন করার জন্য। এবং এটাও জানে সে যদি একবার অ্যারেস্টেড হয়ে যায়, এবং নেতানিয়াহু যদি একবার বিচারের সম্মুখীন হয়, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, বিকজ হি কমিটেড জিনোসাইড, কিলিং দ্য ইনোসেন্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা। It is a large scale, sterile killing of the innocent people the world had ever seen in the 21st century. আপনি বুঝতে পারছেন তো? তো এই যে জিনিসগুলো, তো ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধ করছে? আমেরিকার এখানে স্বার্থ কি? আমি যে আমেরিকার যে স্বার্থটা, সেটা হলো তার তেলের স্বার্থ। আমেরিকার সবসময় একটা টেনশনে থাকে যে মধ্যপ্রাচ্যের যে এই পুতুল সরকারগুলো আছে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত, বাহরাইন এবং আপনার ওমান, এগুলোকে আপনার রাজতন্ত্র বসিয়ে দিয়ে এদেরকে বলেছে খাও দাও ফুর্তি করো আরামে থাকো, কথা বলো না, আর আমাদের স্বার্থটা উদ্ধার করো, আমাদের স্বার্থটা সংরক্ষণ করবে, তেলের স্বার্থ। আর ইসরায়েলকে রাখতে হবে আমেরিকা মিডল ইস্টে, তো জানেনই, কারণ ইসরায়েল একটা হ্যাজিমোনিয়াল ভাবমূর্তি নিয়ে আরব জাতির উপরে মানে চড়াও হয়ে থাকে মিডল ইস্টে, এবং এটা আমেরিকার জন্য সুবিধা। এই যে হ্যাজিমোনিয়াল ইমেজ আর হ্যাজিমোনিয়াল অ্যাটিটিউড অফ ইসরায়েল, এটা আমেরিকার কারণে। তো সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন যে যুদ্ধ তাদের কিন্তু হারাবার কোন সাইন, কোন নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন না? ইরান আসলে না, একেবারে ঐতিহাসিকভাবে হারবার বা হারাবার কোনো জাতি নয়। এই মুহূর্তে যুদ্ধকালীন সময় আপনি হিসাব নিকেশে তারা হেরে যাবে এমন কোনো সাইন দেখতে পাচ্ছেন না। আরেকটা জিনিস আছে, অন্যদিকে জিওগ্রাফিক্যাল ফিচার। পশ্চিমাদের অবস্থা কি দেখতে পাচ্ছেন? আমি যদি দেখি যে ইরানের পক্ষ থেকে আমি এই যে আরেকটা আশপাশের বলি, অন্য মুসলিম কান্ট্রিগুলিতে আঘাত করা হচ্ছে, এটাও আবার আমাদের কাছে কিছু মেসেজ আসছে। আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? বিশেষ করে বাই টার্কির দিস উপরে যে টাইম, হামলা করা হয়েছে, এটাকে কি বাই বলছেন? দিস টাইম আপনার বাই দিস টাইম একটা জিনিস কিন্তু মানে আমেরিকান গভর্নমেন্ট কনভিন্সড
এবং সেই জন্যই আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ট্রাম্পকে বলেছে যে আপনি ভুল করেছেন, এই যুদ্ধে যেতে যাবে না। অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যে ইরানের যে জিওগ্রাফিক্যাল ফিচার, ভূমির বৈশিষ্ট্য যেটা, এটাতে হুম। কোনো বৈদেশিক শক্তি এটাতে প্রবেশ করতে পারে না। কারণ দেশটার ৩ দিকে পর্বত আর একদিকে সাগর বা নদী যাই বলেন। তো সুতরাং এইটা ভেদ করে আসা যাবে না। আর ইসরায়েল, আমেরিকা যে কতক্ষণ পর পর হুঙ্কার ছাড়ে যে ইরানের যে ইয়েগুলো আছে, মিসাইলের যে কারখানা, সেগুলো আমরা বের করে শেষ করে দেবো, পারবে না। কারণ ইরানের যে মিসাইল ফ্যাক্টরি গুলো পর্বতের নিচে করেছে, পাহাড় না কিন্তু পর্বত। আপনাকে বুঝতে হবে যেন তেন ক্লাস্টার বোমা দিয়েও কিচ্ছু করতে পারবে না। ইভেন কি নিউক্লিয়ার চার্জ করলেও মনে হয় না তেমন কিছু হবে। অর্থাৎ ইরানের এই প্রস্তুতি, ইরান জানতো, ইরানের লিডারশিপ জানতো যে একদিন ইরানকে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই তারা প্রায় 25 বছর আগে থেকে প্রিপারেশন নিয়েছে। সেই প্রিপারেশনের ফল হিসেবে আপনি দেখছেন বিভিন্ন ভার্সনের মিসাইল এবং মিসাইলকে সংরক্ষিত করার যে কারখানা, মিসাইল বানানোর এবং সংরক্ষিত করার জায়গাগুলো খুব দুর্গম। ওইসব জায়গায় আমেরিকা আপনার আপনার শক্তি ক্ষয় করতে পারবে, মিসাইল ক্ষয় করতে পারবে, এয়ার স্ট্রাইকিং করতে পারবে, কিছু করতে পারবে না। আর এয়ার ডিফেন্স এখন খুব একটা ইফেক্টিভ হচ্ছে না। বর্তমানের যে যুদ্ধ, এই যে চলমান যুদ্ধে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে বিমান যুদ্ধ খুব একটা ইফেক্টিভ না। আরেকটা জিনিস আমি বলি, না, ঠিক আছে, ইনফ্যান্ট্রি যখন কিন্তু আসলে ইরানের এই যে আপনার আকাশ প্রতিরক্ষার অবস্থা কেমন? তাদের ওখানে তো দেখা যাচ্ছে যে কোনো ধরনের যে কোনো স্থাপনাতে আঘাত করতে পারছে এবং খুব অ্যাকুরেটলি করতে পারছে, তাদের বড় বড় নেতাদেরকে হত্যা করতে। তাদের কি আসলে খুবই এয়ার ডিফেন্সটা খুবই দুর্বল কিনা? এক আর দেখেন, বা এই মুহূর্তে পশ্চিমাদের অবস্থানটা কি একটু যদি বলতে, মানে যুদ্ধের ক্ষেত্রে ইরানের এয়ার পশ্চিমাদের। ডিফেন্স দুর্বল। ইরান এয়ার ডিফেন্সে দুর্বল এবং ইরান মিসাইল এবং ড্রোনের উপরে আপনি গুরুত্ব দিয়েছে। আর পশ্চিমা বিশ্বের যেটা আপনি ধরেন এখন ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উনি কিন্তু একটি কথা ক্লিয়ার করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলেছেন যে আপনাদের এখান থেকে যদি কোনো আঘাত না আসে, আক্রমণ না আসে, তাহলে আপনাদেরকে আমরা আক্রমণ করব না। কিন্তু সেই কথা তো রক্ষা করে নাই। অলরেডি তো আপনার মধ্যপ্রাচ্য থেকে অ্যাটাক হয়েছে ইরানে। তো এরপরে আবার মধ্যপ্রাচ্যে আপনার অ্যাটাক করেছে। এবং শেষ পর্যন্ত আজকে তো জানেন যে বাহরাইনের আমির সৌদি আরবে পালিয়ে গেছে। ওইখানে সৌদি প্রিন্সের প্যালেসে থাকতেছে, মোহাম্মদ বিন সালমানের প্যালেসে। তো সুতরাং আর হোপ নাই, তো মিডল ইস্টের কোনো হোপ নাই। তার কারণ মধ্যপ্রাচ্য থেকে বাহরাইনের সমস্ত ঘটনাটা একটু আমেরিকান বলবেন? সোলজার। হ্যাঁ, বাহরাইনের অবস্থানটা কোথায়? বাহরাইনের তো অবস্থা খুবই খারাপ। না, বাহরাইনের তো আপনার বাহরাইনের বড় অবস্থান, তাদের সরকারের অবস্থানটা কোন দিকে আছে? বাহরাইন, বাহরাইন তো এখন পড়ছে সমস্যায়। না পারে এখন এমন একটা ভাব ধরছে নিউট্রালি থাকে, কিন্তু আমেরিকার, এটা তো আসলে আমেরিকার পাপেট গভর্নমেন্ট না এগুলো। তো কি হুম। করবে? যেই দেশ ছেড়ে যে আমির চলে যায় শাসক, তার কি কোনো দায় আছে মানুষের জন্য? লোকগুলোকে ফেলে চলে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য। যেমন ইরাকের সাদ্দাম হোসেন যখন আপনার কুয়েতে স্ট্রাইকিং করে, তখন শেখ জাবের আল সাবাহ নিজে তার 41টা বউ সহ চলে গেছিল। তো এই তো দিস ইজ দ্য পিকচার অফ দ্য করাপ্ট আরব রুলার্স। তো সেইখানে আপনি তো বুঝতেই পারছেন, এখানে মধ্যপ্রাচ্য থেকে আক্রমণ করলে ইরান মধ্যপ্রাচ্যকে আক্রমণ করবে, অন্যথায় নয়। আর আরেকটা জিনিস বলি, যুদ্ধের ব্যয় খুব বেশি। এটা তো আমি আগেও আপনি বলেছি যে তারা যে আমেরিকা যে টমাহক চার্জ করে, সেটা ইন্টারসেপ্টর দিয়ে সেটা ইরান ফেস করে ফেলে। এবং একটা জানেন, ইরানের যে ড্রোন দিয়ে ফেস করে, সেটা খুব মজার। ইরানের একটা ড্রোন তৈরি করতে লাগে আপনার $50,000, বড় জোর। এটা দিয়া সে টমাহক ইন্টারসেপ্ট করে ফেলে। আর একটা এখানে আর একটা টমাহক বানাইতে লাগে, যেটা আমরা শুনলাম আর কি, $3 থেকে $4 মিলিয়ন। তাইলে $50,000 দিয়ে ইরান কিন্তু ডিফেন্ড করছে। আর একটা জিনিস এখানে বোধহয় প্রমাণিত হয়ে গেল এই যুদ্ধে, যে দামি অস্ত্রশস্ত্র হলেই যে আপনি যুদ্ধে সুপিরিয়রিটি অর্জন করবেন, এর কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় কম দামি অস্ত্র বেশি দামি অস্ত্রকে সহজেই পরাভূত করতে পারে, প্রতিহত করতে পারে। এটা কিন্তু প্রকাশ পেয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এখানে আর আরেকটা বিষয় যুদ্ধকালীন একটু জানবার আছে আপনার কাছে। সেটা হলো যে ইরানের আহ, ভিতরে যে রাজনৈতিক ভাবে তো ইরানের সরকার, খামেনি সরকার অনেক চাপের মধ্যে ছিল ইরানি জনগণের মাধ্যমে। এটা যদিও
আপনার পশ্চিমারা তাদেরকে অনেক ইনফ্লুয়েন্স করেছে এগুলো করবার জন্য। বর্তমানে আসলে ওই দলগুলোর অবস্থা কি, এবং ইরানের জনগণ বর্তমান সরকারের সাথে কতটা আছে এই যুদ্ধের আহ মধ্যে আর কি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপরীতে, ইসরায়েলের বিপরীতে ইরানের জনগণ কোন পক্ষে আছে বলে মনে করছে? এটা যেমন ধরেন একটা তো আছে অনেকদিন যাবত এই সরকার ক্ষমতায়, যে একটা কথা। তবে খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদত বরণ করার পরে ইরানের মধ্যে যে বড় ধরনের অনৈক্যটা ছিল, যেটা আমরা শুনেছি, সেটা কিন্তু আর নাই। কারণ ইরানের যে বুদ্ধিমান জনগণ, সচেতন নাগরিকরা বুঝতে পেরেছে যে আসলে এই সরকার, এই বর্তমান ইরানের রেজিম যদি পরাজিত হয় এবং আমেরিকা যদি আমাদের ইরানের ভূখণ্ড দখল করে, তাহলে চিরদিনের জন্য তাদেরকে পদানত করবে। ইরানিরা খুব স্বাধীনতা প্রিয় জাতি। তাই আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণের পর আমি মনে করি ইরানের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেটা এই যুদ্ধের সময় খুব প্রয়োজন ছিল। হুম। আচ্ছা, তার মানে একটা জাতীয় ঐক্যমত হয়েছে বলে আপনি মনে করেন? জি। একটা জি। জনগণের ঐক্যমতটা সবচেয়ে বড় শক্তিশালী একটা বিষয় যুদ্ধের মধ্যে, বিশেষ করে যেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। আমি আসছি আপনার কাছে, জনাব মোস্তফা, নতুন যে প্রধান হয়েছেন, সর্বোচ্চ নেতা হয়েছেন, তার ব্যাপারে কিছু জানবার ছিল আপনার কাছে। আমি দ্বিতীয় সেগমেন্টে আপনার কাছে যাবো। প্রিয় দর্শক, আপনারও প্রস্তুতি নিন, আপনাদের কাছ থেকে কয়েকজনকে আমি যুক্ত করবো। অর্ধ অনুষ্ঠান শেষ করার পর আপনাদের কয়েকজনকে প্রশ্ন করার সুযোগ দিব। জনাব ময়মেন রিয়াদ, আপনি একটু বলবেন দয়া করে, আপনার কাছেও যদি জানতে চাই, নতুন যে নেতা তার উপরে কতটা নির্ভর করতে পারে, এবং তিনি আসার পর তো দেখুন আজকে আক্রমণের আহ সংখ্যাও বাড়িয়েছে, আক্রমণের মাত্রাও বাড়িয়েছে ইরানের পক্ষ থেকে। এবং টার্কিতে, বিশেষ করে আপনি যেহেতু টার্কিতে থাকেন, টার্কির উপরে হামলাটা কেন করা হচ্ছে, এবং এখানে আসলে মুসলিম বিশ্বের, অন্যান্য বিশ্বের দৃষ্টিভঙ্গিটা ইরানের প্রতি কেমন হবে বলে মনে করছে? সাগর ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ফেস দ্য পিপলের সকল দর্শক মন্ডলীকে। জি, প্রথম কথা হচ্ছে, আমরা যেটা দেখলাম যে ইরানের উপর সবচেয়ে বড় আঘাত ছিল তাদের সর্বোচ্চ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। এরপর আমরা সবাই, মানে যারা পলিটিশিয়ান, তারা সবাই সংশয়ে ছিল যে ইরানের শীঘ্রই পতন হতে যাচ্ছে। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইরান যে নজিরবিহীন আক্রমণ, পাল্টা প্রতিরোধমূলক আক্রমণ শুরু করেছে, সেটা দেখে আমরা স্বাভাবিকভাবে ইরানের যে হাজারো বছরের সভ্যতার যে ঐতিহ্য, সেটাকে স্মরণ করে দেওয়া হয়েছে। আমরা জানি তো আজ থেকে ১,৫০০ বছর আগেও রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের সময়েও এই পারস্যের সাথে অন্যান্য সাম্রাজ্যের যখন যুদ্ধ হতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইরানের পক্ষ হয়ে তারা কথা বলতেন। তারা বিশ্বাস করতেন যে পারস্যরাই হচ্ছে বিজয় হবে, তারা এত ক্ষমতা দর্শক। তো আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ফরহাদ স্যারে এই বিষয়টা বলেছেন। তো আমরা দেখলাম যে ইরানের যে পাল্টা প্রতিক্রিয়া আঘাত, সেটি তাদের ঐতিহ্যকে স্মরণ করিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যে টার্গেট ছিল খামেনির পতন করে তার পছন্দের কোনো নেতাকে ইরানের ক্ষমতায় বসানো। হতে পারে বিরোধী দল, বিরোধী যিনি একজন আছেন পরাজিত রাজা, তাকে বসানোর একটা তার পরিকল্পনা ছিল। কিন্তু আমরা দেখলাম যে এ, যখন জল্পনা কল্পনা হচ্ছিল খামেনির মেঝপুত্র মুজতবা খামেনিকে যখন তাদের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করার একটা গুঞ্জন চলছিল, তখন ট্রাম্প কিন্তু অনেক ধরনের হুমকি দিয়েছে যে এই নেতাকে আমরা মেনে নিব না, এবং হচ্ছে আমরা পছন্দ, এই যেই নেতাই হোক আমাদের অনুমতি নিয়ে, আমাদের অনুগত হয়ে তাকে নির্বাচিত হতে হবে। তখন আসলে আমরা সংশয়ের মধ্যে ছিলাম যে আসলে ইরান এই মুহূর্তে কি করবে। কিন্তু বাস্তবতা হলো যে ইরান সেই সাহসী পদক্ষেপটা নিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মেজুপুত্র মুজতবা খামেনিকে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচিত করছেন। মুজতবা খামেনি, তিনি অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন এবং যুদ্ধের প্রজ্ঞা সম্পন্ন একজন মানুষ। তিনি নীরবে নীরবে নিজেকে গড়ে তুলেছেন, শক্তিশালী হিসেবে গড়ে তুলেছেন। এবং আমরা জানি যে এই যুদ্ধে তার পরিবারের, তার স্ত্রী এবং হচ্ছে তার পরিবারের মা সহ তার বোন, ভগ্নিপতি এবং অনেক সদস্য তার পিতার সাথে শাহাদাতও বরণ করেছেন। তিনি সেখানে তার ইরানের আজকে যে নতুন নেতৃত্বে তিনি বসেছেন, নেতৃত্বে বসার পর আমরা দেখলাম যে তুমুল হামলা আরো মধ্যপ্রাচ্যে বেড়ে গেল। এবং ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মুস্তফা খামেনির ব্যাপারে তিনি কোনো মন্তব্য এখনো করতে রাজি হচ্ছেন না। কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু আক্রমণ অনেক তীব্রতর হয়েছে, যেটা আমরা দেখলাম যে বাহরাইন, বাহরাইন হচ্ছে ইসরায়েলের রিসেন্টলি হচ্ছে আরব আমিরাত এবং বাহরাইন দুটো রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে এবং হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি দেয়। তো ইসরায়েল অ্যালায়েন্স তারা মানে ইরানের জন্য একটা বড় ধরনের হুমকি বাহরাইন। এবং বাহরাইনে যে আক্রমণ চালানো হয়েছে,
বাহরাইনের রাজা, তিনি হচ্ছেন সৌদি আরবে আশ্রয় নিয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। তো এই ধরনের আক্রমণের মুখোমুখি আমরা দেখতে পারলাম যে আপনি যেটা বললেন তুরস্কের ব্যাপারটাও, তুরস্কে হচ্ছে মার্কিন ঘাঁটি রয়েছে, ন্যাটোর ঘাঁটি রয়েছে। তুরস্কের আদানা শহর, ইনজিরলিক বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং ন্যাটোর ঘাঁটি রয়েছে। ইরান শুরু থেকে এর আগেও শুরুতে সেখানে দুটি মিসাইল নিক্ষেপ করে এবং সেটাকে ইন্টারাপ্ট করেছে তাদের ন্যাটোর সেনারা। কিন্তু সম্প্রতি বোঝা যাচ্ছে যে ইরান হয়তো বা পুরো ঘাঁটিতেই হচ্ছে বড় সড় হামলা করতে পারে, এরকম একটা বিশ্লেষকরা মনে করছে। আমরা মনে করছি যে ইরান তুরস্কের ঘাঁটিতেও হামলা করবে। যদি তুরস্কের ঘাঁটিতে হামলা করে, এটা আমাদের জন্য নিঃসন্দেহে এ, এটা দুঃখজনক ব্যাপার হবে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বহুমুখী দিকে এখানে সংঘর্ষের একটা রূপ নেবে। আশঙ্কার ইতিমধ্যেই ব্যাপার হলো এই আপনি জানেন দেশগুলি যে কি সাইপ্রাসে পাল্টা আবার কিন্তু জবাব দিবে এই কিনা। এই ঘাঁটিতে মার্কিন ঘাঁটিগুলিতে তো আক্রমণ করছে, ইরান বারবার এটাকে ক্লিয়ার করছে, স্পষ্ট করছে বিষয়গুলি, কিন্তু এই এতগুলি দেশ কিন্তু জি, আক্রমণ হচ্ছে, আবার সেগুলি তো দেখুন তাদের গ্রিসে, সার্বভৌমত্বের একটা জায়গা এখানে সেখানে রয়েছে। সেই জায়গাতে কি আসলে পাল্টা উত্তর না, দিতে হবে কিনা, বিশেষ করে টার্কি সেটি কি। সার্বভৌমত্বের প্রশ্ন আসবে না, কারণ আপনি যখন অন্য রাষ্ট্রের শত্রুকে আপনার শত্রুর সেনা ঘাঁটি করতেছেন, আপনার তো, সাগর ভাই, আপনি যখন আপনার রাষ্ট্রে বা মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো যখন নিজের দেশে অন্য দেশের সামরিক ঘাঁটি করে, এবং সেটা তখনই তো তাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। এবং সেই ঘাঁটি থেকে ইরানকে হামলা করা হচ্ছে, তার মানে সেখানে হামলা করাটা ইরানের একটা হচ্ছে স্বাভাবিক একটা অধিকার, সেটা কখনোই সার্বভৌমত্বের উপর আঘাত নয়। তবে যদি যুদ্ধাপরাধ করে থাকে, বেসামরিক স্থাপনায় হামলা করে থাকে, সেটা হতে পারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হতে পারে। কিন্তু ইরানের মধ্যপ্রাচ্যে যে সকল বেসামরিক স্থাপনায় অর্থাৎ হোটেলে থেকে এই মার্কিন কর্মকর্তারা যুদ্ধ পরিচালনা করতেছেন, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হচ্ছে ইরান সেই সকল হোটেলগুলোতে কিন্তু হামলা করেছে। যে কথা বলতে চাচ্ছিলাম সাগর ভাই, ইতিমধ্যেই তুরস্কের 60-এর দশকে যখন তুরস্ক সারপ্রাইজ সাইপ্রাসকে দখল করে, তাদের অধিগ্রহণ করে, সেই সারপ্রাইসের একটা অংশ কিন্তু গ্রিসেও থেকে যায়। এবং সেই গ্রিসে এই হামলাকে একটা বাহানা বা ভর করে গ্রিস হচ্ছে তুরস্কে সেই সাইপ্রাসে আবারও হামলা করার একটা ষড়যন্ত্র করছে বা একটা হুমকি দিচ্ছে। তুরস্ক ইতিমধ্যেই তাদের এই হুমকির মোকাবেলায় নিজেরা তাদের সামরিক যান সেগুলো প্রেরণ করেছে গ্রিসে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহুমুখী যুদ্ধ শুরু হতে পারে। ইতিমধ্যেই হচ্ছে রাশিয়া এবং চীন ইরানকে সহযোগিতার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। রাশিয়া হচ্ছে তারা গোয়েন্দা সাপোর্ট দিচ্ছে, চীন তাদেরকে মিসাইলের প্রযুক্তি দেওয়ার মিসাইল নিক্ষেপের প্রযুক্তি দেওয়ার ব্যাপারে তারা কথা বলেছেন। তো আমরা যেটা আশঙ্কা করছি যে মানে পুরো বিশ্বটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কাতারও তারা দাবি করেছে যে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং হচ্ছে ইরান তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের এই ব্যাপারগুলোতে কাতারও বেশ এ, 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 ইরান বিরোধী মনোভাবাপন্ন, এবং মধ্যপ্রাচ্যে যারাই হচ্ছে আমেরিকার সাথে সেনা ঘাঁটি করেছে তাদের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে তারা মোটামুটি সবাই ইরানের বিরুদ্ধে যাবে। কিন্তু যুদ্ধ যদি পুরোদমে শুরু হয়ে যায়, তখন অনেক ক্যালকুলেশন চেঞ্জ হতে পারে, যে আসলে ইরানের পক্ষে আসতেও পারে মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্র, তাদের মধ্যপ্রাচ্যের বৃহত্তর স্বার্থে তারা হয়তোবা একসাথে হামলা করতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে আবারও। যেন মেজর শাহিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি আর্মি ব্যাকগ্রাউন্ডের মানুষ, যুদ্ধ নিয়ে আপনি অনেক বেশি ভালো জানবার কথা। আম, এই যুদ্ধর যে পরিধি যেভাবে বাড়ছে, একটু আনমিউট করবেন। অনেকগুলো দেশ ইতিমধ্যে সম্পৃক্ত হওয়ার একটা বাধ্যবাধকতা চলে আসতেছে। এতে করে কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবার কোনো সুযোগ আছে কিনা, সম্ভাবনা আছে কিনা? অনেকে কিন্তু ইঙ্গিত করছেন, যেমন কথার কথা, যদি একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবার একটা অবস্থা তৈরি হয়েও যেতে পারে। কারণ এই পর্যন্ত যতগুলি ওয়েপন ব্যবহার হয়েছে, এগুলো অনেক কিছু, বা যতগুলো ঘটনা হয়েছে, এসব ঘটনা প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোথাও এত যুদ্ধ হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন ইয়েতে, কোথাও এতটা জঘন্য হয়নি ঘটনা। এমন কিছু ঘটনা ঘটেছে এই আজকে এখনকার চলমান যুদ্ধে। তো এর চেয়ে ভয়াবহ অবস্থাতে যেতে পারে কিনা, কারণ সর্বোচ্চ আক্রমণ তো করেছে, ইরানের সর্বোচ্চ নেতাকে পর্যন্ত হত্যা করা হয়েছে। আপনি কি মনে করেন যে নিউক্লিয়ার যুদ্ধ হলে পরে ইরানের প্রতি যদি এমন কোনো কিছু চাপিয়ে দেয়, ইরান কিভাবে এটাকে প্রতিহত করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে? হুম। ধন্যবাদ সাগর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। এবং আমার সহ আলোচক দুইজন ভাই আছেন, ভাইদেরকে আসসালামু আলাইকুম, এবং সাগর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই
আহ, আমি আমার আন্ডারস্ট্যান্ডিং এ কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি, যেটা যেমন আমি যতদূর জেনেছি যে ইরান এই যুদ্ধটার জন্য 25 বছর ধরে তারা ওয়েট করছিল, মানে তারা নিজেদেরকে তৈরি করছিল। যে অনেকের মনে হতে পারে যে ইরান কি সারপ্রাইজ হলো নাকি তাদের সুপ্রিম লিডার মারা গেল কিংবা এরকম না। ইরান ইরাক থেকে শিক্ষা নিয়েছে, তারা সিরিয়া থেকে শিক্ষা নিয়েছে, আফগানিস্তান থেকে শিক্ষা নিয়েছে, মানে ওখানে আমেরিকান যে আগ্রাসন ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে তারা 25 বছর ধরে তারা তো নিজেদেরকে তৈরি করেছে এবং এই যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছে, তারা রেডি ছিল। একই সাথে আমেরিকা এবং ইসরায়েলের জন্য, বিশেষ করে আমেরিকার জন্য এই যুদ্ধের সব থেকে বড় যে সারপ্রাইজ প্যাকেজটা ছিল সেটা হলো যে ইরান একসাথে আমেরিকার যতগুলো বেজ আছে মিডল ইস্টে সবগুলোতে মিসাইল বর্ষণ করেছে। তো এই আমেরিকা এইটার জন্য তারা রেডি ছিল না, এতগুলো ফ্রন্ট একসাথে ওপেন করার বিষয়ে তারা রেডি ছিল না। আমি আমি ছাড়া ছাড়া কয়েকটা ইনফরমেশন বলি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প হলো আমেরিকার এই মুহূর্তে সব থেকে বড় পলিটিক্যাল ফিগার। আমি জনপ্রিয়তার কথা বলছি না, সব থেকে পাওয়ারফুল পলিটিক্যাল ফিগার রিপাবলিকান পার্টিতে, এবং হোয়াইট আমেরিকানদের ভেতরে ট্রাম্পের থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল কেউ নাই এখন। ট্রাম্পের ভয়েস, ট্রাম্পের আইডিয়া, এগুলো আমেরিকাতে ম্যাটার্স। এই জন্যই আপনি দেখবেন যে রিপাবলিকানের ভিতরে তো আপনি দেখবেনই না যে ট্রাম্পকে প্রতিবাদ করে কেউ কোনো কথা বলছে। ট্রাম্পের সামনেও কিন্তু এই যুদ্ধ বাদ দিলে, সে জানে এই যুদ্ধ বাদ দিলে তাকে সেই অ্যাপিস্টেন্ট ফাইল, এটা তাকে ফেস করতে হবে, এই কেসগুলো ফেস করতে হবে, এবং একই সাথে অন্য যে বিষয়গুলো আছে। নেতানিয়াহু, তার জন্য যে চ্যালেঞ্জটা আছে এই মুহূর্তে, নেতানিয়াহুর জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই যুদ্ধে হেরে যাওয়া, মানে ইরানের রেজিম চেঞ্জ হোক বা না হোক, ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে, নেতানিয়াহু চেঞ্জ হবেন, নেতানিয়াহুর পার্টি চেঞ্জ হবেন, এবং নেতানিয়াহুর বিরুদ্ধে কিছু কেস চলমান আছে আন্তর্জাতিক আদালতের কথা। কথা তো ফরাদ ভাই বললেন, তার দেশেও দুর্নীতি বিরোধী অনেকগুলো কেস আছে, এই কেসগুলো চলমান আছে। এই এর প্রত্যেকটা বিষয় হলো এই যুদ্ধের একটা বড় ফ্যাক্টর। এই জন্য আমি বলছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলো মার্কো রুবিও, এবং একই সাথে এই মার্কো রুবিও হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং আমেরিকার বিশেষজ্ঞরা বলে, ওয়েস্টার্ন বিশেষজ্ঞরা বলেন যে উনি যেহেতু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এ কারণেই সিকিউরিটি রিলেটেড সকল ইনফরমেশন উনার মাধ্যমেই ট্রাম্পের কাছে যায়, এবং ট্রাম্প অনেক কিছুই ট্রাম্পকে ওইভাবে ওয়াকিবহাল করাও হয় না, এবং ট্রাম্প অতটা ইন্টারেস্টেড অনেক কিছু তো। এবং এই মার্কো রুবিও হলো জায়নিস্ট যে লবিং যে গ্রুপ আছে, ইহুদিদের যে সব থেকে বড় লবিং যে গ্রুপ আছে, এই গ্রুপের একটা বড় কি ফ্যাক্টর এই মার্কো রুবিও। ইউএস এর জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে গেছিল ইরান, যখন নেগোসিয়েশন, ইরানের প্রেসিডেন্ট তো সরাসরি বলে দিল যে আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই, আমরা আমেরিকা ইসরায়েলের সাথে কোনো নেগোসিয়েশনে যাব না। ইসরায়েল এবং আমেরিকা, বিশেষ করে ট্রাম্প, এইটার জন্য রেডি ছিল না। এবার আমি আহ, আর দুইটা বিষয় বলবো এই ক্ষেত্রে। সৌদি আরবিয়া, সে যুদ্ধটা চাচ্ছে না, আমি যতদূর ইনফরমেশন নিয়েছি, এবং আমি এগুলো ওয়েস্টার্ন মিডিয়ার খবর বলছি, যে তাদের অনুযায়ী সৌদি আরব, তারা কিন্তু গত 20 বছর 25 বছর ইরানের সাথে মিডল ইস্টে সব থেকে বেশি শত্রুতা সৌদি আরবে। সৌদি আরব সে এই যুদ্ধটা চাচ্ছে না। সৌদি আরব যুদ্ধটা চাচ্ছে না মেনলি দুইটা কারণে। যে সৌদি আরব জানে যে এই যুদ্ধটা আরো একটু বেশি ছড়িয়ে গেলে সৌদি আরবের তেলের যে মানে আপনার যে প্লান্ট গুলো আছে, এবং ওয়াটার পিউরিফিকেশন যে বিষয়গুলো আছে, এইটা সে হ্যান্ডেল করতে পারবে না। এই সৌদি আরবের মেন, ওদের ওদের সব থেকে বড় শক্তি তো তেল। এই সৌদি তেলের, আরবে তো নাকি এখানে ইনফ্লুয়েন্স করেছে আপনার যুক্তরাষ্ট্রকে বা বিশেষ করে ইসরায়েলকে এই হামলা করবার জন্য, যেটা হ্যাঁ, যুক্তরাষ্ট্র বললো। ওটা হলো যুদ্ধের আগে, ওইটা হুম। হলো যুদ্ধের আগে, কিন্তু এই যুদ্ধ তো অনেক মার্কো দূর রুবিওর গড়িয়ে কথাই যদি বলি, মার্কো গেছে। রুবিও কিন্তু কথাটা স্বীকার করেছে। হুম। হ্যাঁ, 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 আপনি যেটা বললেন সেটা সঠিক, যুদ্ধ তো অনেক দূর চলে এসেছে। এখন সৌদি আরব যেটা দেখেছে যে তার যে সব থেকে বড় শক্তি হলো তেল, এই ওয়েল ফিল্ড গুলো, রিফাইনারি গুলো, এটা কোনোভাবে প্রোটেকশন, এগুলো আসলে পশ্চিমারা আসলে প্রোটেকশন দেওয়া ভাবতে যায় পারেনি না। যে যুদ্ধটা এই পর্যায়ে পর্যন্ত চলে আসবে, কারণ হ্যাঁ, তারা তো ভেবেছিল এই 3 স্কেলে দিনের চলে যুদ্ধে আসবে তাদের জয় নিয়ে তারা ফিরে যায়, তাদের উদ্দেশ্য হাসিল হয়ে না। যাবে। হুম। সঠিক সঠিক সাগর ভাই, বাট সব থেকে বড় কথা যে ইরান
ইউএস এর সব বেস গুলাতে যে একসাথে এইভাবে অ্যাটাক করবে, এইটার জন্য কেউ রেডি ছিল না। সব থেকে বেশি এটা আমেরিকা নিজে রেডি ছিল না। আহ, এটাই ইরান রেডি ছিল, ইরান আপনি কিন্তু যেটা আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে ইরান রেডি ছিল এই ধরনের একটা আক্রমণ হবে এবং তারাও পাল্টা। ইরান রেডি ছিল বলেই তারা ফার্স্ট ডেতে এই কাজটা করেছে। এটার হিসাবটা খুব সোজা। আপনি অনেক শক্তিশালী আমার থেকে, সাগর ভাই, তো আমি আপনার সাথে যুদ্ধে পারবো না, কিন্তু আপনার 5-6টা সন্তান আছে, 10-12টা কাজিন আছে, 20-30টা আত্মীয় স্বজন আছে, সবাই বিভিন্ন জায়গায় আছে। এখন আমি সবাইকে অ্যাটাক করলাম সব জায়গাতে, তো আপনি এখন সবাইকে প্রোটেকশন দিয়ে আপনার জন্য নিয়ার টু ইম্পসিবল হয়ে যায়। আমি এটাকে ছড়িয়ে দিলাম। ইরান এই কাজটা করেছে। তো আমি যে সৌদি আরবের যে প্রসঙ্গে আসছিলাম, সৌদি আরব এখন দেখেছে সৌদি আরবের সব থেকে শক্তি এবং দুর্বলতার জায়গা দুইটা। সব থেকে শক্তির দুর্বলতার জায়গা হলো তার তেল, আর দুর্বলতার জায়গা হলো এই তেল প্রোটেকশন দেওয়া যায় না, ওয়েল ফিল্ড প্রোটেকশন দেওয়া যায় না, এটা ইম্পসিবল। একই সাথে সৌদি আরবের হলো সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হলো পানি। তার এই পানি রিফাইনিং হয়ে সৌদি আরবে যে যায়, ওই প্লান্ট গুলাও প্রোটেকশন দেওয়া যায় না। তো এখন এইগুলা যদি সৌদি আরব প্রোটেকশন দিতে না পারে, সৌদি আরব খুব ভালো করে জানে, আমি ওয়েস্টার্ন মিডিয়ার খবর বলছি, যে আর কিছু না হোক সৌদি আরবে রেজিম চেঞ্জ হয়ে যাবে। মানে সৌদি আরবের যে রাজা বাদশারা আছে এরা ক্ষমতায় থাকতে পারবেন না, এটা যদি হয়। একই সাথে যে একটু আগে ভাই যেটা বাহরাইনের কথাটা বললেন, বাহরাইন হলো মিডল ইস্টের প্রথম দেশ যে দেশে কিন্তু রেজিম চেঞ্জ হয়ে গেছে। বাহরাইনের যে রাজা ছিলেন উনি সৌদি আরবে পালিয়ে গেছেন, এবং বাহরাইনের যে সরকার এখন, এই সরকার এখন ইরানের অনুগত সরকার, মানে ইরানের উপর সিম্পাথিজার সরকার। এবং বাহরাইনে আমেরিকার সব থেকে বড় নেভাল বেজ আছে, যে নেভাল বেজটা এখন সারাউন্ডেড বাই হোস্টাইল পিপল। তো এটাও আমেরিকার একটা বড় মাথা ব্যথা হয়ে গেছে। বাহরাইন একই অলরেডি সাথে আমি আরো চেঞ্জ কিছু, হয়ে গেছে আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, বাহরাইনের যে বাদশা ছিল উনি তো পালিয়ে সৌদি আরবে অবস্থান নিয়েছেন, এবং আচ্ছা আচ্ছা। বাহরাইনের হলো ইরানের সমর্থিত যারা, মানে যারা, তারা এখন ক্ষমতায় আছে আর কি। আর তো আচ্ছা, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা যেটা বিশ্ব বড় মানে ওয়েস্টার্ন বিশেষজ্ঞরা বলেন, যেটা হলো যে এই যুদ্ধটা বেসিক্যালি হলো আমেরিকার সাথে চায়না এবং রাশিয়ার, বাট যুদ্ধের ভেন্যুটা ইরানে। তো এই বিষয়টা একটু আমাদের বুঝতে হবে। তো এই বিষয়টা বুঝতে হবে কি, যে প্রথমত মিডল ইস্টটা কি, আমি একটু একটু বলতে চাই এটা, মিডল ইস্টটা কি। এই মিডল ইস্টের মিডল ইস্টের আসল ক্ষমতা তো তেল। আপনি দেখেন, আপনি শুধু ইউএস এর ইকোনমিটা দেখবেন। আহ, ইরাক যুদ্ধে আপনার ক্লিনটনের সময় পর্যন্ত, প্রেসিডেন্ট ক্লিনটনের সময় পর্যন্ত মিলিটারি এবং ইকোনমি এই দুইটা বিষয়ে ইউএস এর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু তারপর থেকে মিলিটারি পাওয়ারে ইউএস এর প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু ইউএস এর ইকোনমি আস্তে 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 ফল করেছে। এই যে ইউএস এর ইকোনমি আস্তে আস্তে ফল করেছে, এর ওয়ান অফ দি মেজর রিজন হলো মিডিল ইস্ট। এই মিডিল ইস্টটা কি? এই মিডিল ইস্ট হলো যে সমস্ত তেল এরা যে বিক্রি করে মিডিল ইস্ট থেকে, এই তেল বিক্রি করে, এই তেলগুলা কিন্তু সব ডলারে বিক্রি করে, পেট্রো ডলার। এই ডলার গুলাই ইউএস এর মার্কেটে যায়, এই ডলার গুলাই ইউএস এর ইকোনমিতে আপনার পুষ্টিন হয়। এই ডলার গুলাই ইউএস এর ইকোনমিকে স্টেবল রাখে, এবং এটাই ছিল ইউএস এর চুক্তি, ইউএস এর কন্ডিশন। এই যে আরব দেশের, এটাই হলো ইউএস এর কন্ডিশন। এখন এখন বর্তমানে যেটা হয়েছে, এই মিডিল ইস্ট থেকেই আপনার যেমন রাশিয়া তেল বিক্রি করে তার রুবেলে, ইরান তেল বিক্রি করে তার নিজস্ব মুদ্রায়। ফলে আমি সাগর ভাই আপনার শেষ কথা শুনতে পারি নাই। না, বলেন বলেন, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে মেজর শাহিন, প্লিজ। আচ্ছা, তো এখন এখন ইউএসএ যেটা দেখেছে, যে এই যে পেট্রো ডলার, যেটা মিডিল ইস্টের যে সমগ্র পেট্রো ডলার, এই পেট্রো ডলারটা এখন ভাগ হয়ে যাচ্ছে। আগে যে সম্পূর্ণ টোটাল পেট্রো ডলার ছিল, এবং পেট্রো ডলারটাই চলে যেত আপনার ইউএসএ তে, এবং সেখানে ইউএস এর ইকোনমিকে এনরিচ করতো। এই পেট্রো ডলারের ভিতরে ইরান তো ডলারে বিক্রি করে না, ইরান আবার ইরান বিক্রি করে চায়নার কাছে, ইরান বিক্রি করে ইন্ডিয়ার কাছে। একই সাথে একই সাথে এই যে মিডিল ইস্ট, এই মিডিল ইস্টটা যদি ওয়ার্ল্ড ইকোনমির একটা হার্ট হয়, এই হার্টের সব থেকে বড় আর্টারিটা হলো আপনার এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা এত ইম্পর্টেন্ট, এই হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার যে বড় শক্তিগুলো আছে,
হুম। সমগ্র বিশ্বের 20% তেল তো যাই, তার থেকে বড় যে এশিয়ার যে সব থেকে বড় শক্তি আছে, ইন্ডিয়া, জাপান, তারপরে আপনার কোরিয়া, আমাদের বাংলাদেশ, পাকিস্তান তো এরা আছে, সব এই তেল এই পথ দিয়ে আসে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো আসে এগুলো কিন্তু সব ওই ডলার দিয়ে কেনে। তো এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া মানে হলো আপনার এই যে ইকোনমির উপরে এত, বিশেষ করে ইউএস ইকোনমির উপরে এত বড় একটা আঘাত। এবার আমি আগে যেটা বলছিলাম যে ট্রাম্প কিন্তু অনেক আগে থেকেই সে কিন্তু রাশিয়াকে, অন্য দেশকে না, সে কিন্তু টার্গেট করেছিল চায়নাকে। আপনি হিসাব করে দেখেন যে চায়না এত বড় একটা শক্তি, এত বড় একটা দেশ, অর্থনীতিতে ইউএস এর সব থেকে বড় কম্পিটিটর, চায়নার নিজস্ব তেল নাই। এবং এবং এই তেলের জন্য তাকে মিডল ইস্টের উপরে ডিপেন্ড করতে হয়। এবং চায়নার তেলের সব থেকে বড় সোর্স ছিল তিনটা: রাশিয়া, ইরান এবং ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলাকে তো ইউএসএ সাইজ করে ফেলেছে, বাকি থাকলো রাশিয়া এবং ইরান। ইরান, রাশিয়া তো রাশিয়ার মতোই আছে। এখন ইরানকে যদি ইউএসএ কোন রকমে কবজা করতে পারে, তার মানে হলো আপনি চায়নাতে যে তেলের ফ্লোটা আপনি বক্সের ভিতরে নিয়ে গেলেন, তার মানে চায়নাকে, তার যে ইকোনমিক যে প্রবৃদ্ধি এবং ইকোনমিক ক্যাপাবিলিটিটা আপনি অনেক 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 বেশি হ্যান্ডিক্যাপ করে ফেলে দিলেন। তো যে কারণেই আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, ইরান একটা বড় ফ্যাক্টর। এটা শুধুমাত্র একটা রিলিজিয়াস যুদ্ধ না, শুধুমাত্র এটা যুদ্ধ না, ইরান একটা বড় ফ্যাক্টর। এবং এই মিডল ইস্ট কন্ট্রোল একটা বড় ফ্যাক্টর, এটা ইউএস এর ইকোনমির জন্য এবং ইউএস এর সার্ভাইভালের বিষয়টা জন্য। হলো যে আসলে এখন কতটা সার্ভাইভ করতে পারবে এই মহাশক্তির বিপরীতে। এবং আমি যতটুকু মানে আমরা অনেকেই গেস করতে যাচ্ছে বা করছে যে আসলে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ লাভ করবে কিনা। আপনি এখানে কি বলবেন, যদি ছোট্ট করে এক দুই লাইনে শেষ করেন বলে। হ্যাঁ, আমি আমি এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হলো যে এটা একটা আপনার মোটামুটি একটা মিনি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে আছে। মিনি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে আছে, আমি এই কারণে বলছি যে আহ, যেমন ইসরায়েলের আমরা অনেকে খবর জানি না, কারণ ইসরায়েল থেকে খবরগুলো বাইরে আসতে দেওয়া হচ্ছে না। কারণ এটা ইসরায়েল গভর্নমেন্ট ধরে নিছে যে ইসরায়েলের খবরগুলা বাইরে অ্যালাউ করা মানে হলো ইসরায়েলের হিউমিলেশনটা বিশ্ববাসীর সামনে উন্মোচন করা। ইসরায়েলের সব থেকে বড় ক্ষতি যেটা হয়েছে, ইসরায়েলের সব থেকে বড় ওদের নাভা টিম বলে, যেখানে যেটা নাভা টিমটা হলো ওদের নিউক্লিয়ার সেন্টার, ওদের আকাশ প্রতিরক্ষা সবকিছু, যুদ্ধের যুদ্ধের হাব এই নাভা টিম সেন্টার। এই নাভা টিম সেন্টারে প্রচুর মিসাইল অ্যাটাক হয়েছে এবং এটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কি গত 3-4 দিনে কোথাও দেখছেন? তার কোনো কথাবার্তা আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি দেখছেন না। কারণ কারণ এই প্রথম ইরান তার মিসাইল অ্যাটাক গুলো খুব প্রিসাইসলি করতে পারছে আপনার ইসরায়েলের মাটিতে। কেন এবং করতে পারছে? এই বিভিন্ন করতে গুরুত্বপূর্ণ পারছে স্থান। কারণ হলো, হুম। হ্যাঁ, কারণ এটা আগে পারে নাই, এখন কেন পারছে? কারণ হলো যে আমরা অনেকেই হয়তো জানি না যে চায়না তার অনেকগুলো স্যাটেলাইট অলরেডি এই এলাকাতে ডাইভার্ট করেছে। আহ, হুম। প্রত্যেকটা টেকনোলজিক্যাল ইনফরমেশন এবং এটা চায়না প্রোভাইড করছে ইরানকে, এবং প্রত্যেকটা ইন্টেলিজেন্স, বিশেষ করে ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে হলো রাশিয়া। যে কারণে এই প্রথম দেখা গেল যে ইসরায়েলে অত্যন্ত প্রেসাইসলি, অত্যন্ত প্রেসাইসলি আপনার করেছে, মানে মিসাইল অ্যাটাক করতে পারছে হলো ইরান। এক্ষেত্রে আরেকটা হুম। বিষয় বলে রাখি যে ইরান থেকে ইসরায়েলের ডিস্টেন্স 1600 কিলোমিটারের বেশি। এবং এই 1600 কিলোমিটার একটা মিসাইলকে ট্রাভেল করতে আগে প্রায় 30টার কাছাকাছি যায় ইউএস এর যে র্যাডার কিংবা ইউএসএ বেস, এগুলো উপর দিয়ে যেতে হতো। তার মানে এগুলো সব তো চোখ, মানে তার মানে আহ, একটা মিসাইল ইরান থেকে ছোড়ার পরে প্রায় 30টা জায়গা থেকেই এই ইনফরমেশন গুলো চলে যেত। হুম। এই কারণেই ইউএস এর সব বেস গুলাকে ইরান অ্যাটাক করেছে। এখন কিন্তু মোটামুটি নির্বিঘ্নে, শুধুমাত্র জর্ডান এবং ইসরায়েলের নিয়ার বাই ওই স্টেশন গুলা বাদে মোটামুটি নির্বিঘ্নে ইরানের মিসাইল গুলা ইসরায়েলের মাটিতে আঘাত করতে পারছে। তো এখন আপনি যেটা বললেন যে আমি প্রথমেই যে ওয়ার্ল্ডের এই যুদ্ধটার বড় পিকচারটা একটু বলার চেষ্টা করলাম এই কারণেই, আহ, আমরা খেয়াল করলে দেখব যে এই যুদ্ধে আহ, ইরান হেরে যাওয়া মানে চায়নার উপরে একটা বড় আঘাত চলে আসা।
চায়নার ভবিষ্যৎ এবং চায়নার ইকোনমির উপরে একটা বড় আঘাত চলে আসা। চায়নাকেও ইরানে যাতে যুদ্ধে না হারে, এজন্য চায়নাও তার প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে, রাশিয়াও তার প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে, চালিয়ে যাবে। এ কারণেই আহ, আর আপনি যেটা প্রথমে এই আমাকে একটা যুদ্ধটা এই জিজ্ঞাসা কারণে করলেন এই যে যুদ্ধটা অত সহজে ইরান হেরে যাবে এমন মানে অত সুযোগ খুব সহজে কম, কারণ এখানে হবে না। শুধুমাত্র ইরানেরই ইন্টারেস্ট নয়, এখানে আন্তর্জাতিক বিশ্বের পরাশক্তিগুলির মধ্যে অন্যতম যে কয়েকটি আছে সঠিক। এদেরও ইন্টারেস্ট রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনার কাছে দ্বিতীয় পর্বে আরো গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি। দর্শক, আপনারা আপনাদের প্রশ্নগুলিকে খুব ছোট করে, আর মিডল ইস্টে যারা রয়েছেন তাদেরকে আমরা আস্তে আস্তে কম দেখছি, কারণ আমাদের এখানে মিডল ইস্টে যারা থাকে তাদেরই কিন্তু সংখ্যাধিক্যটা একটু বেশি সবসময় থাকে, প্রশ্ন যারা করতে আসেন ইদানিং কম দেখছি, কারণ মিডল ইস্টেও কিন্তু আক্রমণের শিকার হয়ে আমাদের বাংলাদেশি ভাইরা অনেকেই মৃত্যুবরণ করেছেন। তাদেরকে বলবো আপনারা একটু দয়া করে সাবধানে থাকবেন, অনেক সাবধানে থাকবেন, কারণ যুদ্ধ আরেকটু বেশি এর পরিধি বাড়ছে। এটা আপনারা ইতিমধ্যে জানেন যে বাহরাইনেও কিন্তু হামলার অনেক প্রচুর হামলা হচ্ছে এবং অন্যান্য দেশেও হামলার শিকার হচ্ছে। আজকেও কিন্তু সৌদি আরবে হামলা হয়েছে। আপনারা অবশ্যই নিজের দিকে খেয়াল করবেন এবং সচেতন থাকবেন দয়া করে। জি, আপনি বলুন। গালে হাত দিয়ে বসে আছেন, আপনার নাম এখানে নাই, বলুন। আচ্ছা, আমার নাম দীপু, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। তো আজকে একটা নিউজ আসলো যে A6B, যেটা ডুমসডে বিমানটা, তো ওইটা নাকি ইসরায়েলে অবস্থান করতেছে। তো ওই বিমানটা মূলত আপনার আহ, এই ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগ থাকে যখন নিউক্লিয়ার উইপন ব্যবহার করা হয় সেই সময়। তো আমার কথা হচ্ছে যে আহ, আমেরিকা কি এখন চেষ্টা করতেছে কিনা নিউক্লিয়ার অ্যাটাকের জন্য, যার জন্য এই বিমানটা আর কি ওইখানে মোতায়েন করা হয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি আমেরিকা ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করে, এর পরবর্তী সিচুয়েশনটা কি হবে? আমরা জানি। ধন্যবাদ। জি, এর পরবর্তী সিচুয়েশন হলো, যতটুকু আমি বুঝি, নিউক্লিয়ার বোমাটা কিন্তু শুধুমাত্র যেখানে ফেলে ওখানে এফেক্টেড হয় না, পুরো মধ্যপ্রাচ্য শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। মধ্যপ্রাচ্য পুরো এই মধ্যপ্রাচ্যের এই যে আরব জাতিটাকেই শেষ করে ফেলবে। সুতরাং খুব সাবধান হতে হবে। এখানে হলো আমরা এমন কোনো কিছু হোক, এটা আরেকটু কথা, কখনোই চাই না। এবং সেই আগেকার মতো, আজ থেকে 100 বছর আগের যে অ্যাটম বোম, সেটি কিন্তু এখন না, এখন আরো অনেক অনেক শক্তিশালী আধুনিক হয়েছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যাটম বোমের আঘাত এখনো পর্যন্ত জাপানিরা ভুলেনি, এখনো পর্যন্ত না। তো এটি না হোক, তবে অবস্থা এমন হলেও অবাক হব না, কারণ কিছু দিন খুব খারাপ দিকে যাচ্ছে। জি, আপনার আচ্ছা, উত্তর অবশ্যই দিবেন, আমাদের অতিথিরা দিবেন। জি, জনাব খোরশেদ আলম দেখতে পাচ্ছি আপনি, আপনার অডিওটা ঠিক হয়নি। জনাব জহির হোসেন বলুন। জহির হোসেনকেও দেখতে পাচ্ছি না। জনাব জনি বলুন, জনাব জনি বলুন। সাবধানে গাড়ি চালান ভাই, বলুন, আনমিউট করে বলুন। জি, খোরশেদ আলম সাহেব বলুন। হ্যাঁ, জনি বলুন। কোথা থেকে আসসালামু বলছেন? আলাইকুম সাগর ভাই। সাগর ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি কোথা থেকে বলছেন? জি ভাই, আমি কুয়েত থেকে বলতেছিলাম। ও, ভালো ভালো। যাক, বলেন তো কেমন আছেন, কি অবস্থায় আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে কুয়েতে ইরান থেকে হামলা অব্যাহত আছে। কিন্তু সেটা হচ্ছে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, সেগুলো টার্গেট করে আর কি এই হামলাগুলো হচ্ছে আর কি। কিন্তু জনসাধারণ যেখানে আছে সেইখানে কোনো হামলা নাই, কিন্তু প্রবাসীদের জীবন মানে এবং প্রবাসীদের কর্ম যে জীবন আছে সেগুলোতে আস্তে আস্তে প্রভাব পড়া শুরু হয়েছে। এটার ফলে দেশে হয়তো বাঙালি রেমিটেন্স। মারা যাচ্ছে কেন? মানে এই কয়েকজন বাঙালি মারা গেল বিভিন্ন দেশে। কুয়েতে যারা মারা গেছে, একজন মারা গেছে হচ্ছে আপনার মরুভূমিতে যে আর কি মেষ পালক যেটা বলে, ওইখানে আছে ইরাক যুদ্ধের সময় যে মাইন্ড গুলো ছিল, সেই মাইন্ডের আঘাতে একজন মারা গেছে। বর্তমান যুদ্ধের কারণে মারা যায় নাই। আর হচ্ছে এয়ারপোর্টে যে হামলাটা হয়েছিল সেইখানে 4 জন আহত হয়েছে। হুম। তো যুদ্ধের কারণে সৌদিতে মারা গেছে, সৌদি, বাহরাইন, দুবাই, কিন্তু কুয়েতে কেউ যুদ্ধের কারণে মারা যায় না। তো এটা আসলে দ্রুত এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার, কারণ এটা যদি বন্ধ না হয় আমরা যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছি আমাদের জীবন জীবিকা অত্যন্ত হুমকির মুখে দিন দিন যাত্রা করতেছে। এবং ইতিমধ্যে কুয়েতে সব ধরনের ফ্লাইট বন্ধ। তো দেশে যাওয়ার ক্ষেত্রেও অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে প্রবাসীদের। জি, ধন্যবাদ সাগর ভাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনাব খুরশেদ আলম বলুন, ছোট করে বলুন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আপনার এখানে শুনতে আপনারা পাচ্ছেন কেমন আকবর ভাই? আছেন? জি, শুনতে পাচ্ছি। ভালো আছে, বলুন। দেখ, আমি শুনতে পাচ্ছি না। আমার প্রশ্ন যে আমি করতে বলছি যে আমাদের যে যুদ্ধ যে পরিস্থিতি, কুয়েত আরব রাষ্ট্রগুলোর যে পরিস্থিতি, প্রতিদিনের লোক মারা যায়, যে কুয়েতে, আবুধাবি, সৌদি সব দেশের লোক মারা যায়। যে আমাদের এখন কি করণীয়? সরকার তো একটা উদ্যোগ নেওয়া দরকার আমাদের জন্য। পরিস্থিতি তো দিন দিন বাড়তে আছে, কমার কোনো সুযোগ নেই। যদি কি জি, সরকার একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য, সবচেয়ে আমার মনে হয় ভালো হয়। আপনারা সাবধানে থাকেন, সাবধানে থাকেন। আপনাদের প্রতি আহ্বান রইল। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, বলুন। আপনি বলুন। আরেকজন যুক্ত হয়েছেন আমি কুয়েত আপনার। থেকে বলছি। জি, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছেন? আসসালাম নামটা বলুন, আপনার নাম লেখা নেই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়নাল শেখ, সৌদি আরব তায়েব থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ। আহ, আমাদের এখানে যুদ্ধের আজ তেমন একটা পড়েনি, তবে আজকে সকালে, কালকে যে ইরানে যে তেলের ট্যাঙ্কারে যে হামলা হয়েছে না, এই সৌদি আরবে, হুম, হুম। সৌদি আরব এবং ইরানে, এই ধোঁয়ায় কমপক্ষে সকাল 10টা পর্যন্ত আমাদের এই তাইপ অঞ্চলে পুরো অন্ধকার। এটা কিন্তু মেঘ না, আমি বাইরে দেখছি, এটা মেঘ না, এটা ওই যুদ্ধের যে আগুন লাগার যে ধোঁয়া, সেই ধোঁয়াটা। তা আমাদের দেশের মানে সরকার এবং বিভিন্ন দেশের সরকাররা আসলে যুদ্ধ থামানোর কোনো ব্যাপারে কেউ কথা খুব একটা বলতেছে না। আমাদের দেশের থেকেও আসলে বলা উচিত, কারণ আমরা যেহেতু প্রবাসে আছি। আমাদের গতকালকে সৌদি আরবে একজন মারা গেছে। আমাদের সরকার থেকে অনুরোধ করা উচিত যেন তারা এই বিষয়ে আলোচনা করে যুদ্ধটা কিভাবে থামানো যায়। আসলে থামানোর কথা কেউ বলতেছে না, সাপোর্ট হুম। করতেছে এক পক্ষ আর এক পক্ষ করে, কিন্তু ওখানে আসলে ওখানে থামানো। অবস্থা কেমন? সিচুয়েশন, মানুষের মধ্যে কি ভীতিকর একটা অবস্থা বিরাজ করছে? সৌদি আরবে যারা আছেন ভীতিকর বা মানে ভয়ঙ্কর ভীতিকর অবস্থায় যারা এদেশের নাগরিক, এরা তো নিজের জানকে এত বেশি ভালোবাসে, তারা অফিস আদালত ব্যক্তিগতভাবে বন্ধ রাখে। তারা বাইরে খুব একটা চলেই না, বেশিরভাগ লোক গ্রাম অঞ্চলে চলে গেছে, বুঝছেন? আচ্ছা, তো তাহলে আসলে এখন এই শহরে আছে শুধুমাত্র বিদেশিরা, আপনারা যারা প্রবাসী আছেন তারা? যারা কর্ম করি, যারা ব্যবসা বাণিজ্য, যারা প্রবাসী, যারা আর কি বাইরের লোক, এরাই আছে। তাছাড়া শহরে খুব বেশি এলাকার লোক থাকে না, এরা সব বেশিরভাগ গ্রামে চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, আপনার মোটামুটি মাঝখানে 2 দিন আসছিল, আসার পরে এই 2 দিন ধরে আবার সবাই গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে। খুব ভয়ের ভিতরে আছে এরা সবাই। বাহরাইনের খবর কি কিছু জানেন আপনারা না? হুম। বাহরাইনেও আমার এক ভাই আছে, তার কাছে শুনেছি বাহরাইনের অবস্থা এখানের চাইতে আরো বেশি খারাপ, হ্যাঁ, সেটাই। সৌদির চাইতে বেশি সেখানে খারাপ। কি অবস্থা আছে এবং সেখানকার সরকারের অবস্থা? শুনলাম যে সরকার প্রধান ওখান থেকে ভেগে গেছে বা দেশ থেকে পালিয়েছে। সরকার প্রধান বেরিয়ে গেছে এবং মানে এমন অবস্থা হয়েছে যে আমাদের দেশের মতো ওইরকম হয়ে গেছে। আমাদের দেশে যেভাবে হাসিনা চলে যাওয়ার পরে অবস্থা, ঠিক ওই রকম অবস্থা হয়ে গেছে এখন পর্যন্ত। ও, তাহলে মানে ঘটনা কি আউলার সঠিক? সঠিক, ঘটনা সঠিক। ও, তার মানে ইরানের পক্ষ এখন মোটামুটি রাজপথ দখল করেছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই ধন্যবাদ। অবস্থা। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। জি, এমডি ওয়ালাইকুম। আনিসুর সাহেব বলুন। এমডি আনিসুর সাহেবকে দেখতে পাচ্ছি। আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? আনিসুর সাহেব নামক একজনকে দেখতে পাচ্ছিলাম, আপনার শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি আপনি বলুন। যিনি কাজ করছেন, ভাই বলুন। আপনার ফোনের মডেল দেখা, আপনার নাম লেখা নেই। আপনি কোথায়? আমি দুবাই থেকে বলছি। দুবাই? হ্যাঁ, বলুন তো দুবাইয়ের অবস্থা কি? দুবাইয়ের অবস্থা প্রতিদিনই তো চলতেছে, হামলা প্রতিদিনই চলতেছে, কিন্তু আমাদের এখানে কোনো হামলা হয় না। কিন্তু হামলা করলে আমাদের দোকানে গ্লাস না ছিল, সবকিছু কাটিয়ে ওঠে, এগিয়ে ওঠে। হুম। এর আগে তো মনে করেন বলছিল বলে যে হামলা, পার্শ্ববর্তী দেশে হামলা করবে না, কিন্তু এরপরে তো আবার হামলা চলছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের প্রতিনিয়ত সামনে মানে হাওয়া। হামলাগুলি? মানে আপনাদের সামনেই উপর দিয়েই সব মিসাইল যায়, আপনারা তাকিয়ে থাকেন নাকি? হ্যাঁ, আমাদের আমাদের দোকানের উপর দিয়ে মিসাইল গুলো যায়, যাওয়ার পরে প্রতিরক্ষা মিসাইল গুলো যায়, এটা আমরা দেখি। এবং কয়েকদিন আগে, 3-4 দিন আগে আবুধাবি একটা মারছিল, মারার পরে আবুধাবি শুতে অন্ধকার হয়ে গেছিল এক সাইডে। আর হুম। যে ভারতের যে গন্ধ, গন্ধে আমরা এই জায়গায় মানে যে আমাদের থেকে যদিও যাক, 5 এখন মন কিলোমিটার দূরে খারাপ হলে মারছিল, আতশবাজির মারার মতো পরে আতশবাজি যে হচ্ছে, মানে যে এটা মনে ভারতের যে করে একটা করে গন্ধ আছিল, আনন্দ করেন। আসরের নামাজ দিন রাখার পর্যন্ত গন্ধ পাচ্ছিল, হুম। পর্যাপ্ত গন্ধ আছিল, খুব অন্ধকার সাবধানে হয়ে গেছিল। থাকেন, খুবই সাবধানে থাকেন। আপনাদের প্রতি অনেক অনেক রইলো, দোয়া রইলো। ভালো থাকবেন। কিছু আমাদের আছে দোকানের সহযোগিতা ভিতরে সবাই ঢুকতে দোয়া করা হবে, উচিত, যে তারপরে অবস্থা। মারার পরে দোকানের গ্লাস গুলো মানে যে অনেক দূরে কাঁপে ওঠে। ওর মধ্যে একদিন মারছে, অনেকগুলো মারছিল দোকানে। এটা তো গ্লাস সম্পূর্ণ, এটা তো আর আমাদের বাংলাদেশের মতো শাটার না, হুম, হুম, হুম। উপরে নিচে দুই সাইডে লক করে দিয়ে দিচ্ছে। হুম, সেটাই। ঠিক আছে, ভালো থাকবেন।
নজরুল ইসলাম বলুন, খুবই ছোট করে বলুন, শেষ করবো জি জি, আমরা। খুবই ছোট করে। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন। ইরান হামলার পরিমাণ বাড়াবে, অবশ্যই বাড়াবে। কারণ নেটো ইউক্রেনকে যদি 5 আক্রমণ করতো রাশিয়ায়, রাশিয়া 5 × 10 50 করে এভাবেই একটা ধারাবাহিকতা রক্ষা করে। আমি নিশ্চিত এই বছর নেটো আমেরিকা ইঙ্গো মার্কিন হারবে ইরানে। ফর দ্যাট রিজন যুদ্ধটা, অনেকে ভাবেন যদি ইরান ভার্সাস আমেরিকা, তাহলে ভুল করবেন। যুদ্ধটা কিন্তু পরিচালিত হচ্ছে, লিডিং হচ্ছে, ইনস্ট্রাক্টিং সম্পূর্ণ বিষয়টা লিড দিচ্ছে কোরিয়া, চায়না এবং রাশিয়া। ফর দ্যাট রিজন ঘাবড়ানোর কিচ্ছু নই, ইফরা কিন্তু এই বছর এই যুদ্ধে দাঁত ভাঙ্গার জবাব পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। জি, জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আপনার কাছেও কি যুদ্ধের পরিধি যেভাবে ব্যাপকভাবে বাড়ছে, আম, তাতে কি তৃতীয় মিনি তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি আছে বলে মনে করছেন জনাব মেজর শাহিন? অনেক বিজ্ঞ আলোচকরা কিন্তু এরকম ইঙ্গিত দিচ্ছে। এটা যদি হয়, এর ব্যাপকতা কতটা, ভয়াবহতাটা কত, কিভাবে হবে, এবং এর জন্য কোনোভাবে কি শুধু নির্দিষ্ট কোনো এলাকায় এই ক্ষতিগ্রস্তটা থাকবে, নাকি আসলে অনেক আশপাশের ব্যাপক বিস্তৃত এলাকা জুড়েই ক্ষতিগ্রস্ত হবে? এরকম আসলে হবার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন, যেহেতু ট্রাম্পের মতো লোক এখন সারা বিশ্বের নেতৃত্বে রয়েছে, উত্তর কোরিয়ার মতো দেশ রয়েছে, এই আনপ্রেডিক্টেবল নেতাদের অধীনে দেশটা পৃথিবীতে আর কতটা নিরাপদ মনে করছেন? ধন্যবাদ। প্রথমেই বলি, নারায়ণগঞ্জ থেকে একজন প্রশ্ন করেছেন যে এখানে একটা বিমান দেখা যাচ্ছে যেটা ইসরায়েলে আছে এবং সেটা নিউক্লিয়ার বোমা ক্যারি করে। আচ্ছা, ধরলাম এটা যে নিউক্লিয়ার বোমা। আমি সকালবেলা আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে আমেরিকা ইজ টেকিং দ্য ইনিশিয়েটিভ এক্স্যাক্টলি টু ড্রপ অ্যাটম বম্ব লাইক হিরোশিমা এন্ড নাগাসাকি। তা আমি বললাম যে না, এটা হবে না। আর যদি আমেরিকা যদি করেও থাকে, এটা করার প্রস্তুতিও নেয়, তাহলে আপনার চায়না এবং রাশিয়া তাদের রাডার বলেন বা অন্যান্য যে তারা ইনফরমেশন গেদার করে ডিভাইস আছে, তার মাধ্যমে ইরানকে বলে দেবে। আমার যেটা ধারণা, আমি বোধহয় এই টক শোতে প্রথম বলেছিলাম যে আমার মনে হয় ইরানের কাছে নিউক্লিয়ার বোমা আছে। তো সেটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে জানলেন, কেমন করে এত বড় কথা বললেন? I was asked so many questions about it. কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে যদি আমেরিকা এই ধরনের ইল ডিজাইন করে থাকে যে নিউক্লিয়ার ড্রপ করবে বা আণবিক বোমা ব্যবহার করবে, আমি যদিও বলি যে একবিংশ শতাব্দীতে বোধহয় এটার আর তেমন সুযোগ নাই, তথাপি ট্রাম্পের মতো একজন অবিমৃষ্যকারী লোককে তো আর বিশ্বাস করা যায় না। কিন্তু রাশিয়া এবং চায়না এটা আগে থেকে আগাম খবর পাবে। এবং নিউক্লিয়ার বোমা আমি ধরলাম একেবারে ইরানের হাতে নেই, কিন্তু নিউক্লিয়ার বোমা ইরানে পৌঁছতে কতক্ষণ লাগবে? খুব বেশি কি সময় লাগবে? তো সুতরাং এই হিসাব কিতাব করেই কিন্তু আপনার আমেরিকাকে যুদ্ধ করতে হবে ইরানের সঙ্গে। আর আরেকটি কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে ভাই মেজর শাহিন বলে গেছেন যে মিনি ওয়ার্ল্ড ওয়ার। আসলে মিনি না, এটা পুরাই ওয়ার্ল্ড ওয়ার চলছে। আসলে বিষয়টা হলো ফিজিক্যালি অ্যাপিয়ার করতেছে না দুটো পরাশক্তি, একটা হলো চায়না, একটা হলো রাশিয়া। কিন্তু চায়না রাশিয়া যা কিছু করার ইরানকে সবই করছে, এবং এইটা আপনার আমেরিকার নলেজে তো থাকার কথাই। এবং ডোনাল্ড ট্রাম্প কিছু র্যাকলেস কমেন্টও করেছেন আপনার চায়নার উপরে এবং রাশিয়ার উপরে। বিশেষ করে চায়নার তো কোনো উপায় নেই। ভাই যেটা বললেন, মেজর শাহিন যেটা বলে গেলেন, যে আপনার ভেনিজুয়েলা যখন আমেরিকা কন্ট্রোলে নিয়ে গেল, এটা তেলের জন্য নিয়েছে, তাই না? তো সেখান থেকে 62% তেল কিন্তু চায়না নেয়। এখন এটা তো ভেনিজুয়েলা হ্যাজ গান আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখন এই মুহূর্তে তো ভেনিজুয়েলা থেকে চায়না আর কোনো তেল পাচ্ছে না, পাবেও না। তো এখন বাকি রইল ইরান, সেটা হরমুজ দিয়ে আনতে হবে। আর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এখন তারা যুদ্ধরত, সেই অবস্থায় তারা তেল রপ্তানি করতে পারবে না, কারণ হরমুজ তো স্টপ, হরমুজ ইজ বিং কন্ট্রোলড বাই ইরান। তাইলে সবচেয়ে বড় কথা এখন মরিয়া হয়ে হইলেও চায়না হরমুজকে ঠিক রাখতে হবে। আর হরমুজকে যদি আপনার কোন ক্রমে যদি ইরানের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হরমুজ আমেরিকা এবং ইসরায়েলের কন্ট্রোলে আসে, তাহলে কিন্তু চায়নার সমস্ত
শিল্পকর্ম যা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, চায়নার অর্থনীতি সাংঘাতিকভাবে মার খাবে। এবং এইটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের একটা ইল ডিজাইন আগে থেকেই, যে চায়নাকে কিভাবে কাবু করা যায়। এখন চায়নাকে কাবু করতে গিয়ে তার হরমুজের, এবং আমি যেটা শুনেছি, আমার কাছে একটা তথ্য ছিল যে এই যুদ্ধে আপনার আমেরিকা জড়ানোর প্রধান কারণ হলো হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারলে চায়নাকে কাবু করা যাবে। তো চায়না এটা খুব ভালো করে জানে। সুতরাং এখন রাশিয়া এবং চায়নার সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জ হলো হরমুজকে আমেরিকার নিয়ন্ত্রণ যাতে না যায় সেইভাবে প্রটেক্ট করা, হরমুজ প্রণালীকে অনেকে চায়না প্রটেক্ট এবং করা। আমি মনে করি রাশিয়া কি নেপথ্যে সহযোগিতা করছে সার্বিকভাবে? আপনি বলেন যে আপনি এই যে মেজর সাহেব বলে গেলেন যেটা, যে আপনার মিসাইল গুলো ইরানের মিসাইল গুলো কিভাবে পিন পয়েন্টে প্রেসাইসলি অ্যাটাক করে, সেগুলো হুম। রাডার এবং আপনার যে যে আপনার ইন্টেলিজেন্স ডিভাইস গুলো সব বলে দেয় তো। এবং সেটা সাথে সাথেই রাশিয়া এবং চায়না, বিশেষ করে চায়না অগ্রগামী এই ক্ষেত্রে, ইরানকে বলে দিচ্ছে যে এই যে অবস্থা, ইরান সেইভাবেই তখন প্রেসাইসলি অ্যাটাক করে। আপনি কি মনে করেন এই কথা তো সত্যি, যদি আপনার ইনফরমেশন ডিভাইসের, যদি ইন্টেলিজেন্স ডিভাইসের যদি সহযোগিতা যদি ইরান, চায়না এবং রাশিয়ার কাছ থেকে না পেত, তাহলে আমেরিকা তো ইরানকে এতক্ষণে অনেক কাবু করে ফেলতো। তো সুতরাং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ারই চলছে, দুটো শক্তি শুধু ডিক্লেয়ার করে আসে নাই। এটা আমি শুধু একটা জিনিস একটু জানতে ইচ্ছে করে, যে বেসগুলি তৈরি করেছিল আমেরিকা এই ছোট ছোট দেশগুলির মধ্যে, গালফ কান্ট্রিজ গুলোর মধ্যে, এই বেসগুলি থেকে আসলে কার্যত কোনো ধরনের কি ইফেক্টিভ অ্যাকশন নিতে পারছে ইরানের বিরুদ্ধে? আপনি দুটো কারণে, আমি বেজের পরেরটা আসছে এইবার, আরে আসলটা বলি আপনাকে, যেটা হলো যে আপনার এটার কোনো ওইখানে নজরুল ইসলাম ভাই একটা কথা বলে গেছেন, আসলে বিশ্বের অর্থনীতি কিন্তু মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে, যেটা তেল নির্ভর অর্থনীতিটা। তো সেটা যদি আমেরিকা পুরো কন্ট্রোলে নেয়, তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে। আর আপনি বলেন বেসগুলো কাজ আসে না, বেসগুলো দুটো কাজে, বেসগুলো হলো মধ্যপ্রাচ্যের বেসগুলো হলো পৃথিবীকে ভয় দেখানো, বিশেষ করে এশিয়াকে ভয় দেখানো এক, আর 2 নম্বর যে দেশে বেসগুলো রাখে এদেরকে ভয় দেখানো, যে আমাদের এগ্রিমেন্টে আমেরিকা ভয় দেখায় যে আমাদের এগ্রিমেন্টের বাইরে যাবা কেমন করে, আমাদের সৈন্য তো তোমাদের দেশে উপস্থিত, আমাদের মিলিটারি বেস আছে সেখানে। আপনি বলেন বাহরাইন একটা দেশটা কত বড়, ছোট্ট একটা দেশ, অথচ এখানে আমেরিকান 5th ফ্লিট যেটা সাঙ্ক করেছে, সিঙ্কিং হয়ে গেছে, যেটা আক্রমণে, ইরানের আক্রমণে, আপনি বুঝতে পারছেন তো। তো সুতরাং এটা কিন্তু এক ধরনের থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মতোই। এখন যে জিনিসটা আমি বলি, যে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি তাকান, যদি নিউক্লিয়ার বোমাটা বাদ দেন, বাকি অস্ত্রগুলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত হয়েছে, এর চেয়ে 100 গুণ বেশি সফিস্টিকেটেড আর্মস ব্যবহৃত হচ্ছে এই যুদ্ধে। শুধু বাকি আছে শুধু নিউক্লিয়ারটা, অ্যাটম বোমটা। তাহলে আপনি কি করবেন? এখন যদি ইরানের উপর যদি বেপরোয়া, যেটাকে আমরা বলি রেকলেস অ্যাটাক, ইরানকে বসিয়ে দেওয়ার জন্য এবং হরমুজ প্রণালী কন্ট্রোলে নেওয়ার জন্য আমেরিকা এবং ইসরায়েল যদি মরিয়া হয়ে হরমুজের উপরে বিশাল আক্রমণ পরিচালনা করে, এবং রাশিয়া এবং চায়না যদি বুঝতে পারে যে এই আক্রমণে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে চলে যাবে, তখন রাশিয়া এবং চায়নার কিন্তু উপায় থাকবে না। কারণ পেটে লাথি পড়লে তখন মানুষের হুঁশ থাকে না, তখন তারা ফিজিক্যালি অ্যাপিয়ার করবে, সবচেয়ে বড় কথা যেটা। সুতরাং হিসাব তখনই করেই হয়তো চিনতে আসল হবে। যুদ্ধটা লেগে যেতে পারে, ইস্পার অর উস্পার, পৃথিবীর নিয়ন্ত্রণ কারা করবে, তখনই হয়তো এটা সিদ্ধান্ত হবে। আপনার কাছে শেষ প্রশ্ন একটু জানতে চাই, সেটা হলো যে মোস্তফা আলী খামেনি, তিনি তো নতুন করে এখন শীর্ষ নেতা হয়েছেন। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন যে তার কথা ব্যতীত কতটা মানে ফালতুর একটা তার সীমা থাকা উচিত। সে বলেছে তার কথা ব্যতীত, তার কনসেন্ট ব্যতীত কেউ যদি ইরানের সর্বোচ্চ নেতা হয়ে বেশি দিন টিকতে পারবে না, থাকতে পারবে না। ইরান কি কোনো আমেরিকার কলোনি? সেটাই বলছি। ইরানের একজন গভর্নর জেনারেল হবে, সেই গভর্নর জেনারেল নিয়োগ দেবে ট্রাম্প, আর ট্রাম্প কোন হরিদাস পাল? তুমি কে? একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি কেস, তাদের ইয়েতে গভর্নমেন্ট স্ট্রাকচারেই তো সর্বোচ্চ মানুষ হলো এখানে ধর্মীয় নেতা। তো তারা এটা নিয়োগ দিবে তাদের মজলিস সুরার মাধ্যমে, বা তারা আরো যারা গভর্নমেন্টের পরিচালনার সাথে অ্যাসোসিয়েটেড আছেন ইম্পর্টেন্ট লোক, তাদের সমর্থন। এটা এক ধরনের ভোটিং সিস্টেম তো, তাই না? তাহলে তো যেদিন মারা গেছে 1 ঘন্টার মধ্যে নির্বাচন করতে পারতো, এটা একটা নির্বাচন হয়। তাহলে ট্রাম্পকে, who is Trump to appoint the supreme religious leader of Iran
তো এইগুলো হলো ট্রাম্পের বাহুল্য কথা। লোকটা যে আসলে মানসিকভাবে অসুস্থ এটাই কিন্তু বোঝা যাচ্ছে। আপনি কি দেখছেন যুদ্ধকালীন সময় তার চেহারাটা? আমার তো ভাবনা হচ্ছে একটা জিনিস, যে এই লোকটা হঠাৎ করে মরে যাবে, হঠাৎ করে তার শারীরিক মানে ফিজিক্যাল ক্যাজুয়ালিটি হয়ে যাবে। হি আপনি ইজ বলছেন টেকিং আপনি সিরিয়াস অবাক হচ্ছেন, আমি তো অবাক হচ্ছি এই লোকটা এখনো বেঁচে আছে কিভাবে। আল্লাহ মাফ তো করুন। এইটাই মানে কথা। আর ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উপরে গজব করবে, তার হুম, অপমৃত্যু হওয়ার না সম্ভাবনা তাকে আছে। কদিন ধরে দেখা যাচ্ছে না, এবং যে প্রিসাইজলি হ্যাঁ, আমি হামলাগুলি আমি হচ্ছে। তাকে বলি আরেকটা গোপন খবর বলে দেই। হুম, ইসরায়েলের সাধারণ নাগরিকরা অতিষ্ঠ হয়ে গেছে তার জন্য। এই লোকটা প্রায় 35 বছর যাবত আপনার ইয়াকে পাকে প্রকারে ইসরায়েলকে কন্ট্রোল করছে এবং একটা বিপদ সংকুল রাষ্ট্রে পরিণত করছে। এবং আমি তো করব না, আপনার মুসোলিনিকে কে ধরিয়ে দিয়েছিল হুম, আপনার এই সৈন্যদের কাছে, লাইট ফোর্সের কাছে? মুসোলিনির দেশের লোকরা। কারণ ইটালির লোকরা খুব টায়ার্ড হয়ে গেছিল মুসোলিনির যে একনায়কতন্ত্র, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডে কত যুদ্ধ সহ্য করা যায়। ইসরায়েলের শান্তিপ্রিয়, ইসরায়েলি ইহুদিরা কি সবাই অশান্তি চায়? শান্তিপ্রিয় মানুষ আছে না? আপনি বাচ্চা বগলে নিয়ে দৌড়াচ্ছে বলেন, যখন সাইরেনটা বাজে যে হুম। মিসাইল আসছে, বাচ্চা বগলে নিয়ে ইসরায়েলি মেয়েরা মায়েরা দৌড়াচ্ছে তার বাচ্চাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে। এটা কোনো জীবন হলো? তাই এমন হইতে পারে যে তাকে ইসরায়েলি কোনো গানম্যান তাকে মেরে ফেলতে পারে, যে তাকে এলিমিনেট করলে নিজের আমরা দেশের একটু মানুষ, শান্তি পেতাম। মুসলিম তাকে নিজের আমরা মানুষের কাছ থেকেই তো পালানোর চেষ্টা করেছে, পালিয়ে থাকছিল অনেকদিন, শেষ পর্যন্ত পারেনি থাকতে। এখন তো বাংকারে থাকে, আপনি জানেন না? তার হুম, হেডকোয়ার্টারে একদম কাছে তো ধ্বংসাত্মক মিসাইল দিয়ে ইরান তো ধ্বংসাত্মক কাণ্ড ঘটিয়েছে। অ্যান্ড হি ইজ আন্ডার সিরিয়াস অ্যাপ্রিহেনশন। এবং তার এখন লাইফস্টাইলটা আমরা যেটা শুনলাম, একজন ইন্ডিয়ান সাংবাদিক ওইখানে আছে। ইসরায়েলে তো অনেক আপনার থাকে, ইন্ডিয়ানরা থাকে, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরিও করে শুনেছি। তো সেখান থেকে একজন সাংবাদিক, সে আবার সাংবাদিকতাও করে, সে বললো যে ট্রাম্প যেটা নেতানিয়াহু সে করে মানে বাংকারের ভিতরে একটা অফিস করে নিয়েছে। তারপর হঠাৎ করে বের হয়ে জানান দেয় আমি আছি, বিভিন্ন জায়গায় ভিজিট করে, সাইরেন বাজার সাথে সাথেই তার সিক্লুডেড জায়গা চলে যায়। অত্যন্ত বাজে লোক। ইসরায়েলেও প্রাইম মিনিস্টার ছিল, অনেকে অনেক ভালো ছিলেন, মানে এরকম এক্সট্রিম ছিলেন না। যেমন ইসরায়েলের যে ফার্স্ট প্রাইম মিনিস্টার ডেভিড বেন গরিয়ান, যার নামে এয়ারপোর্টটা, যেটা তো প্রায় ধ্বংস, হুম। ডেভিড বেন গরিয়ান এয়ারপোর্ট, উনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। উনি কিন্তু এত উগ্র ছিলেন না। তারপর আপনার গোল্ডা মায়ার, উনি কিন্তু আসলে আরবরা যখন সবাই যুদ্ধ ঘোষণা করছে ইরানের মানে ইসরায়েলের বিরুদ্ধে, তখন গোল্ডা মায়ার যুদ্ধে গেছে। গোল্ডা মায়ার হ্যাড এ ভেরি গুড রিলেশন উইথ আনোয়ার সাদাত, পার্সোনাল রিলেশন, ফ্রেন্ডশিপ ছিল গোল্ডা আনোয়ার সাদাতের ওয়াইফ যে জিহান সাদাতের সঙ্গে। জিহান সাদাত হাইলি এডুকেটেড মহিলা প্রফেসর, আমেরিকাতে অধ্যাপনা করছে, আলজার ইউনিভার্সিটিতে পড়াইছে, এবং গোল্ডা মায়ারের ভালো বান্ধবী। এবং সেই জায়গায় কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই লোকটা, এই নেতানিয়াহু, হি ইজ ক্রুয়েল, ব্রুটাল লাইক এনিথিং। And I think that the peace-loving people of Israel should eliminate him as soon as possible to save themselves. Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ফ্যান্টাস্টিক কনভিন। জনাব মেজর শাহিন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আহ, ইরান আসলে ক্ষমতার দিক দিয়ে আমি যদি বলি, যে বিশেষ করে এই যে যে ইনস্ট্রুমেন্টস গুলি ব্যবহার করছে এখন, বিশেষ করে যে মিসাইলস সবচেয়ে বড় সম্পদ, এগুলির কোন জেনারেশনটা এখন তারা ব্যবহার করছে, এরপর তাদের কাছে আর কোনো কিছু আছে কিনা? কারণ আরো যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায়, সেখানেও বা ইরানের প্রতিরক্ষার ব্যবস্থা কতটুকু কিংবা কিরকম আছে বলে মনে করছে? থ্যাংক ইউ সাগর ভাই। প্রথমত বাস্তবতা হলো যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমটা দুর্বল, এবং ইরানের যে মিসাইল লঞ্চিং যে ক্যাপাবিলিটিটা, এই ক্যাপাবিলিটিটা বিশেষ করে এই অনেকখানি রিডিউসড হয়েছে গত 9 দিনের যুদ্ধে। এই ক্যাপাবিলিটিটা অনেকখানি কমে গেছে। এটা হলো একটা দিক। বাট আরেকটা সাইড হলো, ইরান খুব চতুরতার সাথে সে তার পুরনো মিসাইল গুলো আগে ব্যবহার করেছে। তার পুরনো সেই 12 বছরের পুরনো, 15 বছরের পুরনো মিসাইল গুলার আগে ব্যবহার করেছে, যাতে করে ইসরায়েল এবং ইউএস এর ইন্টারসেপ্টর গুলো শেষ হয়ে যায়। তো ইরানের হাতে যে আধুনিক যে মিসাইল গুলো আছে, এগুলো সবই প্রায় 5th জেনারেশনের মিসাইল। মানে আপনি ওয়ার্ল্ডের যে কোনো টপ র্যাঙ্কিং মিসাইল গুলোর সাথে কম্পেয়ার করতে পারেন। বিশেষ করে ওরা লাস্ট যে মিসাইলটা ইউএসএ তে থ্রো করেছিল, যেটা আপনি হয়তো জানেন, যে এই মিসাইলটা থ্রো করার সময় তারা একটা একটা ভয়েস ইয়ারে ছেড়ে দিয়েছিল আর কি, 3টা ভাষায়।
হিব্রু ভাষায়, ইংলিশ ভাষায় এটা ইসরায়েলি জনগণের উপলক্ষে, যে আমরা মিসাইল ছাড়লাম, ইউ হ্যাভ অনলি 400 সেকেন্ড, তোমাদের হাতে মাত্র 400 সেকেন্ড আছে। এবং এটা হলো, এটার গতিবেগ হলো মানে আপনার 17 ম্যাক বলে, মানে শব্দের থেকে 17 গুণ বেশি। এটা ইন্টারসেপ্ট করা যায় না, এবং আলটিমেটলি এবং এটা পিন পয়েন্টে হিটও করেছে। এবং আমরা জানি যে ইসরায়েলের কিন্তু রেডার সিস্টেমের প্রচুর ক্ষতি হয়েছে, ইসরায়েলের ইন্টারসেপ্টিং ক্যাপাবিলিটি ইসরায়েলের মাটিতে এটারও অনেক ক্ষতি হয়েছে। তো এখন যেটা বলছিলাম, যে কিছু বিষয়, যে আমরা যদি কনক্লুডিং এর দিকে যাই, কিছু বিষয় ইম্পর্টেন্ট। প্রথমত হলো যাচ্ছে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে। তার আগে দুইটা বিষয় একটু বলতে চাই। একটু যে ইরানের যে নতুন নেতা হয়েছেন মুস্তাফা খমেনি, তাকে কিন্তু অলরেডি পুতিন কংগ্রেচুলেশন জানিয়েছেন, চায়না কংগ্রেচুলেশন জানিয়েছেন, এবং তার সমর্থনে ইরানে বিভিন্ন বড় শহরে প্রচুর লোকজন তাকে সাপোর্টও জানিয়েছে আর কি। তো এই একটা ব্যাপার আছে। আর একটা বিষয় একটু আগে আপনি জিজ্ঞাসা করছিলেন, যে এই যে আমেরিকান যে বেস গুলো আছে মিডল ইস্টে, এগুলা কি ইরানকে আক্রমণ করতে পারবে কিনা, কিংবা এই বেস গুলা যে তৈরি হয়েছিল না, এই সব বেস গুলা তৈরি হয়েছিল কোল্ড ওয়ার আমলে, আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সেই কোল্ড ওয়ার। এটা আসলে মিডল ইস্টকে ডোমিনেট করার জন্য মেনলি, এটা ইরানকে মাথায় রেখে করা হয় নাই। তো এখন আমরা যদি দেখি যে অপশন গুলা কি আছে, আমেরিকা, আচ্ছা প্রথমে হলো ইরানের কথায় আসি। ইরান এই যুদ্ধটাকে সামনে রেখে তারা জানে যে ইসরায়েল এবং আমেরিকার একটা স্ট্র্যাটেজি হলো টপ লিডারদেরকে মেরে ফেলা, হায়ার এশালনদেরকে শেষ করে দেওয়া। এবং এদের স্ট্র্যাটেজি, এদের ডক্ট্রিনে এরকমই আছে যে একটা সাপের মাথা কেটে দিলেই তো সে হয়ে গেল। এইটাকে মাথায় রেখে ইরান তার সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা ওই যে মোজাইক ডিফেন্স সিস্টেম তারা সাজিয়েছে। এই মোজাইক ডিফেন্স সিস্টেমটা কি, সে একটা দেওয়ালে যদি সে মনে করেন 1000 টাইলস লাগানো আছে, আপনি একটা ঢিল ছুড়লেন, একটা টাইলস ভাঙবে, দুইটা টাইলস ভাঙবে, অনেক টাইলস ভাঙবে, বাট দেওয়াল কিন্তু ঠিক থাকবে। তো এ কারণে ইরান তার সমস্ত কমান্ড সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে, প্রদেশ ভিত্তিক, জেলা ভিত্তিক ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে। এই ডিসেন্ট্রালাইজটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে, যে তারা দেখছে যে তাদের যে ডক্ট্রিন, তাদের যে নীতিমালা ছিল, এটা কাজ করছে না, কারণ কমন এশালন তারা খুঁজে পাচ্ছে না। দ্বিতীয়ত, এরপরে যেটা হলো, যে তারা যদি নেগোশিয়েট করতে চায়, কার সাথে করবে? তো এবং এখন কথা থাকতে পারে যে এই যে এত ওয়াইড আকারে যে ডিসেন্ট্রালাইজ করে ফেলা হলো ইরানের কমান্ড, যেখানে রিজিওনাল কিংবা একেবারে জেলা ভিত্তিক কমান্ডার সেই ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিচ্ছে, এগুলো কোঅর্ডিনেশনটা কিভাবে হচ্ছে? এই টেকনোলজি, এই যে অর্কেস্ট্রেশন, যেটা এই যে এই এক হারমোনিতে আনা, যাতে করে সবার মিশন ঠিক থাকে, এই টেকনোলজিক্যাল সাপোর্ট গুলাই চায়না দিচ্ছে। আমি যেটা আজকের একটা খবরে দেখলাম, যে গতকাল ইরানের একটা বড় ক্ষতি হয়েছে, যে আপনার থাকে যে সে আপনার একটা ডিভাইস আছে, আমার একটা ডিভাইস আছে, আমরা এই দুইটা ডিভাইস ইন্টার কানেক্ট করে ফেলে দিতে পারি, সো দ্যাট উই ক্যান শেয়ার এভরিথিং। তো এরকম একটা বড় জায়গা ইরানের ক্ষতি হয়েছে গতকালকে। তো এখন ইসরায়েল এবং ইউএস এর সামনে দুইটা অপশন আছে। একটা হলো গ্রাউন্ড ট্রুপস আপনার ইরানে পাঠানো, অথবা লিমিটেড আকারে নিউক্লিয়ার অ্যাটাক করা। তো এক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটা বলছেন, প্রথমত ইসরায়েলের যে নিউক্লিয়ার প্লান্ট এবং যে জায়গাগুলো আছে, এইটা মিসাইলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মিসাইলে ইসরায়েলের যে নিউক্লিয়ার যে লোকেশনটা আছে, ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, ইরান অনেক বড় দেশ, লিমিটেড যদি নিউক্লিয়ার অ্যাটাক করে, আপনি কোন জায়গায় করবেন? তো ইরান এরকম বেশ কয়েকটা অ্যাটাক সে সার্ভাইভ করবে। আপনি হয়তো একটা করবেন, দুইটা করবেন, সমগ্র ইরান মিলে তো করবেন না, বাট ইসরায়েল তো সার্ভাইভ করবে না। তো কনসিকুয়েন্স তো ইসরায়েলেও আসবে। এবং একই সাথে যেটা বিশেষজ্ঞরা বলছেন, যে ইরান এমন একটা নিউক্লিয়ার অ্যাটাক জায়গায়, করবার মতো সেই ফ্যাসিলিটিস আসলে ইরানের হাতে আছে কিনা, আমি সেটাই একটু মানে এইখানেই সঠিক সাগর ভাই, এইখানেই আপনার ওয়েস্টার্ন যে মানে আপনার ওয়েস্টার্ন যে পণ্ডিতরা আছেন, তারাই বলছেন যে ইরান এখন এমন একটা জায়গায় আছে, যে ইরানের মিসাইল আছে, লঞ্চার আছে, নিউক্লিয়ার হয় তাদের আছে, অথবা তাদের সব কাঁচামাল আছে, টেকনোলজি আছে, সব আছে, তারা 2-4 দিনের ভিতরে সেটা করে ফেলে দিবে। তার মানে
সবকিছু আছে ইরানের হাতে, তাদের মিসাইল আছে, লঞ্চার আছে, ক্যাপাবিলিটি আছে, কাঁচামাল আছে। আইদার তাদের কাছে নিউক্লিয়ার আছে, অথবা যদি না থাকে, আপনি যখন অ্যাটাক হয়ে গেলেন তখন আপনার কোনো অপশন নাই, তখন আপনি সেটা খুব ইমিডিয়েটলি করে ফেলবেন। এবং রাশিয়া এই সিগন্যালটা দিয়েছেও, রাশিয়া অলরেডি এই সিগন্যালটা দিয়েছেও, তার মানে এইটাও একটা বড় অপশন হচ্ছে না। সেকেন্ড অপশন হলো যে সত্যিকার অর্থেই যদি ইরানকে, ইভেন যদি আপনি হরমুজ প্রণালীটাকেও আপনার কন্ট্রোলে নিতে চান, এই হরমুজ প্রণালীর নিয়ে ইরানের যে বর্ডারটা, এই পুরা এলাকাটা হলো মাউন্টেনিয়াস এলাকা, এবং এই এলাকা পাহাড়ের ভেতরে, পাহাড়ের গ্যাপে ইরান অনেক বছর ধরে তারা এই জায়গাগুলো তৈরি করেছে এই হরমুজ প্রণালীকে করার জন্য। এবং এই ইরান হরমুজ প্রণালীটিকে কন্ট্রোল করার জন্য ক্যাপাবল। তো এখন ইরানের কন্ট্রোলটা নেওয়ার জন্য সেকেন্ড অপশন কি? গ্রাউন্ড ফোর্স। গ্রাউন্ড ফোর্সটা কারা পাঠাবে? ইসরায়েল পাঠাবে এবং আমেরিকা পাঠাবে। ইসরায়েলের ক্ষেত্রে পণ্ডিতরা বলছেন যে ইসরায়েলের ক্ষেত্রে এই ক্ষেত্রে হলো পাঠানোটা ইম্পসিবলের মতো। কারণটা হলো ইসরায়েলের তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য, তারা তো আবার ওদিকে হামাস, হিজবুল্লাহ এই ফ্রন্টটাও তো তাদের কাছে ওপেন। এবং পণ্ডিতরা বলছেন যে হামাস এবং হিজবুল্লাহ তাদের 1,00,000-এর মতো যোদ্ধা আছে এবং তাদের ইকুইপমেন্ট আছে। তো যখনই ইসরায়েল তার গ্রাউন্ড ফোর্স অন্য কোথাও লিমিটেড আকারে মুভ করবে, তখন তখন এই হামাস এবং হিজবুল্লাহর যে ফোর্সটা আছে এরা তখন ইসরায়েলের ভেতরে যাওয়ার চেষ্টা করবে এবং যাবে। এবং ইসরায়েলের যে ডক্ট্রিন, যুদ্ধের যে ডক্ট্রিন অথবা স্ট্র্যাটেজিটা, যে তাদের ডক্ট্রিনটা এরকম যে তারা যুদ্ধ করবে ইসরায়েলের বাইরে, ইসরায়েলের ভিতরে তারা কখনো যুদ্ধ করবে না। এবং এই কারণে পণ্ডিতরা বলছেন যে কোনো কারণে হামাস অথবা হিজবুল্লাহ যদি ইসরায়েলের ভেতরে যে একটা ছোট শহরও দখল করে নিতে পারে, ইভেন 24 ঘন্টার জন্যও দখল করে নিতে পারে, তখনও ইসরায়েল এই যুদ্ধটা থামিয়ে দিবে। তার মানে তাদের কনক্লুশনটা হলো এরকম যে ইসরায়েল হলো এখন বাধা। ইসরায়েলের যে রাফলি 1,00,000-এর মতো, 1,00,000-এর একটু বেশি এর মতো যে গ্রাউন্ড সোলজারটা আছে, এবং তারা এমন ভাবে অকুপাইড আছে, সেখান থেকে যে আপনার ইরানে ডিপ্লয় করা অসম্ভব। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো যে এই গ্রাউন্ড ফোর্স পাঠানোর ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেত্রে দুইটা দেশের ভূমি লাগবে, একটা হলো সৌদি আরব আর একটা হলো ইরাক। তো সৌদি আরব অলরেডি বলে দিয়েছে যে আমরা আমাদের ভূমিকে ব্যবহার করতে দিব না। আর ইরাকের উপরে এখন আমেরিকার থেকে ইরানি কমান্ড বেশি কাজ করছে ইরাকে। তো এই একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয় হলো ইউএসএ ওইখানে আসবে কিনা। ইউএসএ এখানেও ওয়েস্টার্ন মিডিয়ার পণ্ডিতরা বলছেন যে ট্রাম্প যতই করুক, ইসরায়েল ইউএসএ ট্রুপস আপনার ইরানে পাঠানো মানে হলো, মানে আপনি একটা মৃত্যুকূপের ভিতরে পাঠাচ্ছেন উইথ নো ফিউচার। ইরান যেটা কোনোভাবে করার চেষ্টা করছে আফগানিস্তান না, সেটা কি, ইরান। সেটার আউটকাম কেমন আসবে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি সাগর ভাই। মানে কুর্দিদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে সেটার আউটকাম কেমন আসতে পারে? ছোট্ট করে শেষ করবেন, আমরা প্রায় শেষের পথে। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি এখানে। তো না, এখানে আরো কয়েকটা, যে ইরানের ভিতরে শুধু কুর্দি না, ইরানের ভিতরে আরো কয়েকটা জনগোষ্ঠী আছে, কয়েকটা শিয়া সুন্নি তো আছেই, বাট বাকি সবাই একতাবদ্ধ আছে কুর্দিরা ছাড়া। তো ইউএসএ এবং ইসরায়েল চেষ্টা করছে এই গ্রাউন্ড ফোর্স, এই কাজটা কুর্দিদের মাধ্যমে করানো, এই কাজটা অন্য কোনো ইসলামিক দেশগুলোর মাধ্যমে করানো। ইসলামী দেশগুলো রাজি হচ্ছে না, কুর্দিদেরকে দিয়ে তারা চেষ্টা করছে। এবং যেটা আমরা খবর পেলাম যে কুর্দি নেতাদের সাথে কিন্তু রীতিমতো বৈঠক করছে মোসাদ এবং সিআইএ এর বিভিন্ন লেভেলের, যাতে করে কুর্দিরা আপনার ইরানে তারা ওই গ্রাউন্ড অ্যাটাক করে। বাট এখনো পর্যন্ত তারা নাকি এই ধরনের কোনো প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট করতে পারে নাই, এই ধরনের ডেভেলপমেন্ট করতে পারে নাই, কারণ ইরানের ভেতরেও একটা অংশ কুর্দি আছে। কুর্দি কিন্তু একটা বড় এলাকা, একটা অংশ ইরানে, একটা অংশ ইরাকে, একটা অংশ টার্কিতে, মানে ওই বিশাল একটা কুর্দি ল্যান্ড আছে আর কি। তো এখন পর্যন্ত কোনো রকম প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট করতে পারে নাই। তো এখন যদি হাইয়েস্ট কোনটা হবে এটাও বিএস এর একটা অপশন। হাইয়েস্ট কোনটা হবে, যে তারা ইউএসএ চেষ্টা করবে যে ইরানকে একটু ডিভাইড করে ফেলা,
এই কুর্দি ল্যান্ড, অন্য ল্যান্ড, আরেকটা ল্যান্ড, এভাবে একটু ডিভাইড করে ফেলা। তো পণ্ডিতরা এই ক্ষেত্রে বলছেন যে অন্যটা সম্ভব হবে না, হাইয়েস্ট সাকসেসফুল হতে পারে হয়তো কুর্দিরা ইউএসএ এবং ইসরায়েলের সহায়তায়, তাদের টেকনোলজি এবং অস্ত্রপাতি সবকিছু সহায়তায় মেবি হয়তো কুর্দি এই জায়গাটা তারা হয়তো স্বাধীন না হলেও এই জায়গাটা হয়তো থাকবে না, মানে আলটিমেটলি ইরানের আউট অফ কন্ট্রোল চলে যাবে, এই একটা সম্ভাবনা আছে। তো আর আমার শেষ কথা যেটা হলো যে এই যুদ্ধটা এই সারা বিশ্বের ওয়ার্ল্ড অর্ডারে নতুন একটা পরিবর্তন আনবে, এই সমস্ত ওয়ার্ল্ড অর্ডারে নতুন একটা পরিবর্তন আনবে, মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তন আনবে। আমরা পরিবর্তনের অলরেডি দেখছি, কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই তারা কিন্তু এইটুকু বুঝতে পেরেছে যে আমেরিকা তাদেরকে সিকিউরিটি দিবে না। সব থেকে ক্রুশিয়াল মোমেন্টে তারা নিজের পয়সা দিয়েই তো আমেরিকান যে বেসগুলো আছে মিডল ইস্টে, এই বেসগুলোর ব্যয়ভার তো মিডল ইস্টের দেশগুলোই বহন করে। তারা নিজের বাজেট দিয়ে যে আমেরিকান যে বেসগুলো মেনটেন করতো তারা কিন্তু তাদের সিকিউরিটি সত্যিকার প্রয়োজনের সময় দিবে না। এটা হলো এক নাম্বার। মিডল ইস্টের ওরা বুঝতে পেরেছে যে ইসরায়েল আমেরিকার জন্য সব সময় প্রায়োরিটি ওয়ান, মিডল ইস্টের দেশগুলো তাদের প্রায়োরিটি অনেক নিচে। এইটা মিডল ইস্টের নেতাগুলোও বুঝতে পেরেছে, সাধারণ মানুষগুলোও বুঝতে পেরেছে। এই সবকিছু মিলে এই যুদ্ধটা, আমার ধারণা আপনি এক সপ্তাহ পরে এটার একটা মোটামুটি মানে এই এন্ডিং এর একটা সিগন্যাল আপনি দেখতে পাবেন, যে এটা কোন দিকে যাচ্ছে, এন্ডিং এর একটা দেখতে পারবেন। তবে ইরানিরা কোনোভাবে আত্মসমর্পণ করবে না, এতে আপনি না, ইরানিরা এমন একটা জাতি, তারা আত্মসমর্পণকে ভয় পায়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা এরকম একটা গৌরবের জাতি, তারা আত্মসমর্পণ করবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। এবং ইরানের এবং ইসরায়েলের তো অনেক ক্ষতি হয়েছে, এবং আমার শেষ কথা হলো যে ইরান যে টিকে যদি যায়, ইরান টিকে গেলে কিন্তু 1000 বছর ধরে ইরান বিজয়ী হয়ে থাকবে, এবং এই ওয়ার্ল্ড অর্ডারটা ইরান চেঞ্জ করে দিবে। এই যুদ্ধের ফলশ্রুতিতে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ, নিজেদের পক্ষেই থাকবে। মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ একদম উল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি তো কন্টিনিউয়াসলি ইরান বিষয়ে প্রতিনিয়ত এই শো করছি, আলোচনা করছি। আপনারা কি এই আলোচনাটা কন্টিনিউ দেখতে চান কিনা, নাকি বাংলাদেশ বিষয়েও কথা বলবো, সেটি কতটা দেখতে চান? আপনাদের মতামত আশা করছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের জন্যই সবসময় কষ্ট করে অতিথিদেরকে আনি এবং আপনাদেরকে অবগত করে সকল বিষয় নিয়ে। আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই ফেস দ্য পিপলের ইউটিউবের যে ইউটিউবের যে চ্যানেলের সেখানে বেল আইকনটি রয়েছে সেটিকে হিট করবেন, তাহলে অল যে অপশনটি দেওয়া আছে সেটিতে ক্লিক করলে প্রতিনিয়তই আমাদের অনুষ্ঠান করে লাইভ দেখতে পারবেন। ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ ফরাদ ভাই, শাহিন ভাই এবং আসসালামু আলাইকুম, শুভরাত্রি।